শহীদ বুদ্ধিজীবী দিবস। বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের আবশ্যিকতায়, মুক্তিযুদ্ধের অনিবার্যতায়, আপনার জনগণের অংশগ্রহণের উদ্বুদ্ধকরণে যে অসামান্য অবদান রাখেন দেশের বুদ্ধিজীবী সম্প্রদায়, তার পরিণতিতে পাকিস্তানি সামরিক বাহিনী এবং তাদের এদেশীয় দোসরদের নির্মম হত্যাকাণ্ডের শিকারে পরিণত হন তারা। বুদ্ধিজীবী দিবস উদযাপনে বাংলা একাডেমির দিনব্যাপী যে নানান কর্মসূচি, সকালে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবং রায়ের বাজার বৌদ্ধভূমিতে পুষ্পাঞ্জলি অর্পণ পূর্বক শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে শুরু হয়। এর ধারাবাহিকতা আমাদের এখনকার সেমিনার। আপনারা যারা এই মুহূর্তে বাংলা একাডেমির কবি শামসুর রহমান সেমিনার কক্ষে উপস্থিত আছেন এবং যারা অনলাইনে বাংলা একাডেমির ফেসবুক পেজে যুক্ত আছেন কিংবা পরবর্তী সময়ে আমাদের সাথে যুক্ত হবেন, আপনাদের সকলের প্রতি বাংলা একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা, ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে আমাদের আজকের সেমিনারের বিষয়ে অবগত আছেন। আমি জানিয়ে দিচ্ছি, আমাদের আজকের প্রবন্ধের বিষয় বুদ্ধিজীবীর জবান ও জীবন। এ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন বিশিষ্ট গবেষক, বেঙ্গল হিস্টোরি কালেক্টিভের সমন্বয়ক জনাব তাহমিদ আল জামি। আলোচনায় অংশ নেবেন যথাক্রমে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি জনাব হাসনাত কাইয়ুম। আলোচনা করবেন যুক্তরাষ্ট্রের কোলগেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর নাভিন মুর্শিদ এবং বিশিষ্ট শিল্পী ও লেখক জনাব অরূপ রাহি। আমাদের আরো একজন নির্ধারিত আলোচক অধ্যাপক স্বাধীন সেন, তিনি শারীরিক অসুস্থতার জন্য অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন না বলে দুঃখ প্রকাশ করেছেন। আজকের সেমিনারের সভা প্রদান বাংলা একাডেমির শ্রদ্ধাভাজন মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজম এবং অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেবেন বাংলা একাডেমির সচিব ডক্টর মোহাম্মদ সেলিম রেজা। আমি শ্রদ্ধেয় সভা প্রধান, প্রাবন্ধিক, শ্রদ্ধাভাজন আলোচকবৃন্দ এবং স্বাগত বক্তাকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সেমিনারের আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে মঞ্চে আসন গ্রহণ করেছেন। এখন আমরা শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালনের জন্য আমি বিনীতভাবে আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। অনুগ্রহপূর্বক আসন গ্রহণ করুন। মূলত 25শে মার্চের রাত থেকে শুরু হয় বুদ্ধিজীবীর নিধনের তাদের সেই নীল নকশা এবং 14 ডিসেম্বর সেটার চূড়ান্ত রূপ প্রকাশ পায়।
শহীদ বুদ্ধিজীবীদের সঠিক সংখ্যা নিরূপণ প্রশ্ন সাপেক্ষ, তবে বাংলাপিডিয়ার সূত্র মতে এদের মধ্যে ছিলেন 991 জন শিক্ষাবিদ, 13 জন সাংবাদিক, 49 জন চিকিৎসক, 42 জন আইনজীবী, 9 জন সাহিত্যিক ও শিল্পী, 5 জন প্রকৌশলী এবং অন্যান্য আরো 2 জন। আমরা শুরুতেই স্বাগত বক্তব্য শুনবো। আমি স্বাগত বক্তব্য প্রদানের জন্য বাংলা একাডেমির সচিব ডক্টর মোহাম্মদ সেলিম রেজা মহোদয়কে অনুরোধ জানাচ্ছি। শহীদ বুদ্ধিজীবী দিবস 2025 উপলক্ষে বাংলা একাডেমি আয়োজিত আজকের সেমিনারের সম্মানিত সভাপ্রধান, বাংলা একাডেমির সুযোগ্য মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, প্রবন্ধকার, আলোচকবৃন্দ, সুধীবৃন্দ, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার বন্ধুগণ, সবাইকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। মুক্তিযুদ্ধ আমাদের অহংকার। আজ নানা আয়োজনে সকল থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে এসছে, তারই ধারাবাহিকতায় এখনকার আলোচনা। আজ থেকে 35 বছর আগে একটা পোস্টার আমি দেখেছিলাম, সেটা প্রজন্ম 71 কর্তৃক প্রস্তুতকৃত। সেখানে মুক্তিযোদ্ধাদের ক্ষতবিক্ষত লাশের একটা ছবি ছিল। সেটা নিচের ক্যাপশনটা এরকম ছিল, তোমাদের যা বলার ছিল বলছি কিন্তু বাংলাদেশ। আজকে স্বাধীনতার এতদিন পরে এসেও সে প্রশ্ন আমাদেরকে জর্জরিত করে। কি ছিল তাদের স্বপ্ন, তারা কি বলতে চেয়েছিলেন, কি ছিল তাদের আকাঙ্ক্ষা? তারা চেয়েছিলেন একটি বৈষম্যহীন, স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র, সকলের অধিকার এবং সাম্যতা প্রতিষ্ঠিত হোক। এটাই ছিল সেই পাকিস্তানের যারা আমরা যাদের দ্বারা বৈষম্যের শিকার বা আমরা যারা নির্যাতিত নিষ্পেষিত হয়েছিলাম, তো তারা যখন আমাদের উপর চূড়ান্ত নির্যাতন, আমাদের দায়িত্ববোধ তাদের প্রতি বা আমাদের যে কর্তব্য, আমি মনে করি আমাদের নতুন প্রজন্মকে এই ইতিহাস সম্পর্কে আরো বেশি বেশি করে জানানো এবং আমাদের সামাজিক, রাষ্ট্রীয় এবং প্রাতিষ্ঠানিকভাবে এই সকল বৈষম্য দূর করা, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, যার প্রতিফলন আমরা 24-এর গণঅভ্যুত্থানে দেখতে পেয়েছি। সুধীবৃন্দ, শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বাংলা একাডেমির যে দায়বদ্ধতা, সেই জায়গা থেকে বাংলা একাডেমি অনেক কাজ করেছে বা এখনো করে যাচ্ছে। আমি আপনাদের সদয় অবগতির জন্য জানাতে চাই, বাংলা একাডেমির সাথে অনেক বুদ্ধিজীবী গভীর এবং নিবিড় সম্পর্ক এবং এখানে তাদের পদচারণাও ছিল করে থাকি। তো আমি সবশেষে যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, বিশেষ করে আমাদের এই সূর্য সন্তান, দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবী যারা প্রাণ দিয়েছেন, তাদের আত্মার শান্তি কামনা করছি এবং সবাইকে স্বাগত জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। স্বাগত বক্তব্য রাখেন বাংলা একাডেমির সচিব ডক্টর মোহাম্মদ সেলিম রেজা মহোদয়। ধন্যবাদ। আমরা এখন প্রবন্ধ শুনব। আজকের প্রবন্ধের বিষয় বুদ্ধিজীবীর জবান ও জীবন। এই আধুনিক ধারণার বিকাশটার সঙ্গে আসলে আধুনিক যে জনপরিসরের বিকাশ, আধুনিক যে গণমাধ্যম বা মাধ্যম যেটা মিডিয়া, সেটার যে বিকাশ, সেটা একটা সংযোগ আছে। অর্থাৎ আধুনিক জনপরিসরের বিকাশের যে ইউরোপীয় একটা ইতিহাস আছে, এই ইউরোপীয় ইতিহাসের মুদ্রণ যন্ত্র এবং পত্রপত্রিকা, বিশ্ববিদ্যালয়, তারপরে বিভিন্ন ধরনের জনসভা,
বিভিন্ন বিভিন্ন ধরনের সংগঠন, এগুলোর বিকাশের সঙ্গে সঙ্গে আসলে আধুনিক যে বুদ্ধিজীবিতার ধারণা সেটার বিকাশ ঘটেছে। তো সেটার একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল যেটাকে আমরা এনলাইটেনমেন্ট বলি। এনলাইটেনমেন্ট আপনারা জানেন যে ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড, এই ইউরোপের বিভিন্ন দেশে সেখানে এক ধরনের মানে যেটাকে আলোকায়ন বলা হয় বা আলোক পর্ব বলা হয়, সেই ধরনের একটা ঘটনা ঘটেছিল। এবং সেই সময় বুদ্ধিজীবিতা বা বুদ্ধিজীবীর যে সামাজিক ভূমিকা সেটার এক ধরনের সংজ্ঞায়ন ঘটেছিল, হ্যাঁ, যেটাকে আমি ইমানুয়েল কান্টের রেফারেন্স ধরে বলতেছি যে মানে পাবলিক ইউজ অফ রিজন, মানে আপনার যে বুদ্ধি আছে, আপনার যে প্রজ্ঞা আছে, আপনার যে চিন্তা আছে, সেটাকে আপনি জনপরিসর এবং মানে জনপরিসরে আপনি সেটাকে ব্যবহার করবেন এবং জনসাধারণ বা সমাজ তার যে গরজগুলো আছে বা তার যে কনসার্নগুলো আছে সেই প্রেক্ষিতে আপনি আপনার চিন্তাকে আপনি যখন প্রকাশ করছেন, ব্যবহার করছেন, সেটাই হচ্ছে বুদ্ধিজীবিতা। অর্থাৎ বুদ্ধিজীবিতার এই যে সংজ্ঞায়ন সেটা ঠিক আসলে এক্সপার্ট হওয়ার বিষয় নয় বা ধরেন কোনো একটা বিষয় বিশেষজ্ঞ হওয়ার প্রসঙ্গ নয়, বরং সেটা হচ্ছে যে একটা সমাজ, একটা জনগোষ্ঠী অথবা একটা ধরেন একটা নেটওয়ার্ক অফ পিপল, সেটার ভেতরে আসলে আপনি তাদের যে বিভিন্ন গরজ আছে, তাদের যে বিভিন্ন সমস্যা আছে, সেগুলো সম্পর্কে আপনি আপনার চিন্তাকে প্রয়োগ করতেছেন। এটা হচ্ছে যে পশ্চিমের বুদ্ধিজীবিতার একটা আদি সংজ্ঞায়ন। আর এটাও বলতে হবে যে আসলে এই জনপরিসরের বিকাশ, মুদ্রণ মাধ্যম এবং যে এই যে বিশ্ববিদ্যালয়, এগুলোর ইতিহাস শুধুমাত্র ইউরোপ কেন্দ্রিক নয়, আমাদের এই অঞ্চলেও কিন্তু আরেক ধরনের বিকাশ, আরেক ধরনের ইতিহাস আছে, যেটা হয়তো আমরা যথেষ্ট পরিমাণে অনুসন্ধান করিনি। ফলে আমাদের সমাজে, আমি যেহেতু ইতিহাস নিয়ে কাজ করি, আমার পরিচয় দেওয়া হয়েছে যে আমি বেঙ্গল হিস্ট্রি কালেকটিভ এরকম একটা সংগঠন আমরা চালাই, তো আমরা যেহেতু ইতিহাস নিয়ে কাজ করার চেষ্টা করি, তো এইটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের জায়গা যে আসলে আমাদের সমাজে বুদ্ধিজীবী তার ইতিহাসটা কেমন। সেটা কিন্তু শুধুমাত্র আমরা আধুনিক যুগ থেকে শুরু করি, তো আধুনিক যুগ বলতে আমরা উপনিবেশিক যুগ বুঝি, যেটা ব্রিটিশদের শাসন কায়েম হওয়ার পরে, কিন্তু তার আগে আমাদের এখানে বুদ্ধিজীবী বা যারা আলেম ওলামা ছিলেন, যারা ধরেন বিভিন্ন ধরনের শাস্ত্র চর্চা করতেন, ন্যায় শাস্ত্র চর্চা করতেন, হ্যাঁ, বিভিন্ন ধরনের যারা ছিলেন, তাদের আসলে ভূমিকাটা কেমন ছিল এবং ক্ষমতার সঙ্গে, সমাজের সঙ্গে জনগণের বিভিন্ন যে শ্রেণী এবং বর্ণ, বিভিন্ন জাতপাত, সেগুলোর সামগ্রিক যে প্রেক্ষিত, সেখানে আসলে বুদ্ধিজীবীরা কি ধরনের ভূমিকা পালন করতেন সেই সম্পর্কে কিন্তু আমাদের বোঝাপড়া খুবই কম। তো সেই প্রসঙ্গে তো আজকে আমাদের যাওয়ার সুযোগ নেই। আমরা যে জায়গাটা থেকে শুরু করব সেটা হচ্ছে যে আমাদের যে আধুনিক যুগ, হ্যাঁ, সেই যুগটাতে বিশেষ করে আমরা এখন যে মুহূর্তে বসবাস করছি, সেই মুহূর্তে আসলে বুদ্ধিজীবিতার ব্যাপারটাকে আমরা কিভাবে বোঝার চেষ্টা করব। তো সাম্প্রতিক সময়ে আমরা যে মুহূর্তে এখন দাঁড়িয়ে আছি এখানে, তার কিছুদিন আগেই 2024 সালের জুলাই মাসে একটা গণঅভ্যুত্থান ঘটেছে। এই গণঅভ্যুত্থানে আমরা দেখেছি যে এটাকে বলা যেতে পারে বাংলাদেশের ইতিহাসে অন্তত তৃতীয়, মানে সাম্প্রতিক 3 নাম্বার গণঅভ্যুত্থান। মানে 69 একটা বড় গণঅভ্যুত্থান ঘটেছে, 90 একটা হয়তো কিছুটা সীমিত পরিসরে একটা গণঅভ্যুত্থান হয়েছে, আর 2024 আবার একটা আমরা অনেক বড় আকারের একটা, যারা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে যে ছাত্ররা, তারা এটাকে বলেছে যে ফ্যাসিস্ট যে কাঠামো, সেই ফ্যাসিস্ট কাঠামো উচ্ছেদের জন্য তারা এই গণঅভ্যুত্থানটা করছে। তো এই ছিল মোটামুটি যারা ধরেন সমন্বয়ক যারা ছিলেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, তারা এইভাবে এটাকে শনাক্ত করেছিলেন। ফলে আমাদের একটা মানে প্রশ্নটা আসে যে ধরেন যখন আমরা যে কোনো একটা রাজনৈতিক বড় ঘটনা ঘটে বা সমাজে কোনো একটা বড় পরিবর্তন ঘটে, সেই পরিবর্তনটাকে আসলে আমরা কিভাবে শনাক্ত করছি, কোন ভাষায়, কোন পদে বা কোন চিহ্ন দিয়ে সেটাকে আমরা শনাক্ত করছি, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ফলে মানে 2024 সালে যে ঘটনাটা ঘটেছে এবং 1971 সালে ধরেন যে মুক্তিযুদ্ধটা ঘটেছে, হ্যাঁ, এই যে বড় ঘটনাগুলো আমাদের জাতীয় জীবনে, সেগুলোকে আসলে কিভাবে আমরা শনাক্ত করব, কোন নামে শনাক্ত করবো এবং সেটার মূল চরিত্রটা কি, সেটা কিভাবে আমরা বুঝতে পারবো, সেখানে বুদ্ধিজীবীদের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি যেটা বলতে চাই যে ধরেন মানে কবি যেরকম এক ধরনের বুদ্ধিজীবী আছেন, আবার দার্শনিক, চিন্তাবিদ, অধ্যাপক, লেখক, এরকম মানে বুদ্ধিজীবীও আছেন। তো কবির মূল ভূমিকাটা কি থাকে একটা যখন গণঅভ্যুত্থান ঘটে? আমরা দেখেছি যে যখনই আমাদের এখানে ভাষা আন্দোলন হয়েছে, আমাদের এখানে শিক্ষার জন্য আন্দোলন হয়েছে, আমাদের এখানে গণঅভ্যুত্থান হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছে, হ্যাঁ, এবং তারপরে অনেকগুলো সংগ্রাম হয়েছে গণতন্ত্রের জন্য, সেগুলোতে কিন্তু দেখা গেছে যে বুদ্ধিজীবী যারা ছিলেন, কবি, সাহিত্যিক, দার্শনিক, তাদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আবার সেই ভূমিকা কিছু সীমাবদ্ধতাও ছিল। একজন কবির ভূমিকাটাকে আমি সংক্ষেপে বলবো যে একজন কবির ভূমিকা হচ্ছে নতুন ধরনের রূপক তৈরি করা। একজন কবি, আমাদের ধরেন ভাষা আন্দোলনে আমরা দেখেছি যে কবিরা কিন্তু কবিতা লিখেছেন, গান লিখেছেন, এবং সেটার মধ্য দিয়ে তারা নতুন ধরনের একটা রূপক তৈরি করেছেন যে
এই ঘটনাটা আসলে কেন ঘটেছে, এই ঘটনার মধ্যে জনসাধারণের বাসনার কি ধরনের অভিব্যক্তি ঘটেছে, সেটা ছিল মানে সেটা কিন্তু কবিদের হাত ধরে সেটাকে আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারি। যদিও হয়তো ঘটনাটা ঘটেছে জনগণের ভেতর থেকে, মানে কবি এবং বুদ্ধিজীবীরা কিন্তু নেতৃত্ব দেননি কখনো আমাদের, মানে আমি এখানে আমার প্রবন্ধে আমল সফার উপর একটু বেশি মানে মনোনিবেশ করছি, কারণ আমল সফা আসলে মানে আমাদের মুক্তিযুদ্ধ এবং তার পরবর্তী ঘটনাগুলোর ক্ষেত্রে তার এক ধরনের বুদ্ধিবৃত্তিক লিপ্ততা ছিল, ফলে তার ভাষ্যটা থেকে আমি কিছুটা উদাহরণ টানবো। তো আহমদ সাফা যেটা বলছেন যে আমাদের এখানে যে ধরেন মুক্তিযুদ্ধ হয়েছে, তার আগে গণঅভ্যুত্থান হয়েছে এবং তার পরবর্তীতে যে গণতন্ত্রের জন্য আন্দোলন হয়েছে, সেগুলোতে আসলে বুদ্ধিজীবীরা ঠিক নেতৃত্বের ভূমিকায় ছিলেন না। তারা অনেকটা ছিলেন যে ঘটনা ঘটার পরে জনগণ যখন উত্থিত হয়েছে, জনগণ যখন সংগ্রামে লিপ্ত হয়েছে, হ্যাঁ একেবারে অনেকটা কিছুটা স্বতঃস্ফূর্ত ভাবে, সেটাতে তখন বুদ্ধিজীবীরা এসে শরিক হয়েছেন। এটা ছিল আহমদ সাফার ভাষ্য। এখন ঘটনাটা হচ্ছে যে তারপরও বুদ্ধিজীবীদের ভূমিকাটাকে তো অস্বীকার করা যাবে না। বুদ্ধিজীবীরা যেটা করেছেন যে তারা ওই ঘটনার চরিত্র শনাক্তকরণের ক্ষেত্রে তাদের ভূমিকাটা ছিল গুরুতর। যেমন ধরেন মুক্তিযুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আমরা কিভাবে বুঝবো যে মুক্তিযুদ্ধের মূল প্রেরণা, মূল চরিত্র বা মূল চেতনা এটা কি ছিল আসলে। তো এটা নিয়ে কিন্তু অনেক ধরনের ভাষ্য আছে। যেমন একটা ভাষ্য হলো যে ধরেন পাকিস্তান আমলে একটা মানে পাকিস্তান যে রাষ্ট্রটা ছিল সেই রাষ্ট্রটা ভেঙে বাংলাদেশ হয়েছে। তার আগে 47-এ আমরা স্বাধীনতা পেয়েছি, যেটা হচ্ছে ভারত এবং পাকিস্তান দুটো রাষ্ট্র হয়েছে, একই সঙ্গে সেখানে দেশভাগ হয়েছে। তাহলে মুক্তিযুদ্ধের তাৎপর্যটা আসলে কি, সেটা নিয়ে তো কিন্তু বুদ্ধিজীবীদের কথাগুলো গুরুত্বপূর্ণ, তাই না? বুদ্ধিজীবী এবং রাজনীতিবিদরাও এক অর্থে বুদ্ধিজীবী। তো এখন প্রশ্নটা হলো যে মুক্তিযুদ্ধ যে ঘটেছে আমাদের 1971 সালে, সেটাকে এক এক ধরনের প্রবণতার বুদ্ধিজীবী এক একভাবে সংজ্ঞায়িত করেছে। কেউ বলেছে যে এটা দ্বিজাতি তত্ত্বের পরাজয়, যেটা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে হিন্দু মুসলমান পরিচয়ের ভিত্তিতে পাকিস্তান এবং ভারত দুটো রাষ্ট্র হয় এবং সেটাকে পরাজিত করে মুক্তিযুদ্ধ সম্পন্ন হয়েছে এবং এর মধ্য দিয়ে বাঙালি জাতির একটা রাষ্ট্র গঠিত হয়েছে। এটা ধরেন এক ধরনের ভাষ্য আছে। আবার আরেক ধরনের ভাষ্য আছে, সেটা হচ্ছে যে 47-এ যখন এখানে দুটো দেশ আলাদা হয়, পাকিস্তান এবং ভারত, সেখানে কিন্তু মানে সেখানে তার মধ্যে দিয়ে এখানে একটা মানে আলাদা একটা ভূখণ্ড তৈরি হয়, যে পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলা আলাদা হয়েছে এবং সেখানে পূর্ব বাংলা একটা অংশ হয় পাকিস্তান রাষ্ট্রের। তো এই ধারায় যেমন আবুল মনসুর আহমেদ তারা বলছেন যে ওই 47-এ যে পূর্ব বাংলাটা হয়েছিল পূর্ব পাকিস্তান আকারে, সেটাই পরবর্তীতে স্বাধীন হয়ে বাংলাদেশ হয়েছে। ফলে এই অঞ্চলের আলাদা যে স্বাতন্ত্র্য আছে সেটাই এখন বাংলাদেশ রাষ্ট্রের আকারে সেটা এখন মানে পরিগ্রহ করেছে এই আকারটা। ফলে আমরা দুইটা ধারা পাচ্ছি। আর তৃতীয় আরেকটা ধারা, যেই ধারার মধ্যে আহমদ সাফা সহ কেন্দ্র আছে, তারা বলছেন যে মুক্তিযুদ্ধটা হচ্ছে এক জাতি তত্ত্বেরও পরাজয়। এক জাতি তত্ত্ব বলতে যেটা অখণ্ড ভারতের ধারণা, যেটা আমরা বিভিন্ন সময় দেখেছি, বিশেষ করে ঔপনিবেশিক যুগে যে ব্রিটিশ ইন্ডিয়া যেটা কায়েম হয়েছিল, ব্রিটিশ রাজ, সেটার মধ্যে দিয়ে যে ভারতটা মানে গঠিত হয়েছিল, সেটা থেকে আমরা এক জাতি তত্ত্ব এবং অখণ্ড ভারতের তত্ত্ব দেখতে পেয়েছি বিভিন্ন সময়, হ্যাঁ, যেটা মানে নেহেরু, প্যাটেল সহ বিভিন্ন চিন্তার মধ্যে সেটা পাওয়া যায়। তো এই এক জাতি তত্ত্ব কিন্তু মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সেটা নিরাকরণ ঘটেছে। আবার দ্বিজাতি তত্ত্ব সেটারও কিন্তু নিরাকরণ ঘটেছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। তার মানে মুক্তিযুদ্ধের তাৎপর্যটা কি, এটা নিয়ে যে বিতর্কটা, সেই বিতর্কটা কিন্তু আমাদেরকে খুব গুরুত্ব সহকারে বিবেচনা করার সুযোগ আছে যে মুক্তিযুদ্ধের তাৎপর্যটা কি। একইভাবে আমরা যখন বলছি যে 2024 সালে গণঅভ্যুত্থান ঘটেছে এবং সেখানে সেই গণঅভ্যুত্থানটা হচ্ছে একটা বলা যায় যে ফ্যাসিস্ট ব্যবস্থার বিরুদ্ধে গণঅভ্যুত্থান, তখন আমাদেরকে এই ব্যাপারটা বিবেচনা করতে হয় আসলে ফ্যাসিস্ট ব্যবস্থা বলতে আমরা কি বুঝি, বা আমাদের যুগে ফ্যাসিজম বলতে কি বোঝায়, ফ্যাসিবাদের চরিত্রটা আমাদের যুগে কি। তো ফ্যাসিবাদ নিয়ে আমরা অনেক ধরনের আলাপ দেখি। যেমন একটা হচ্ছে যে ধরেন আমরা দেখতে পাই যে বাঙালি জাতীয়তাবাদের যে একটা ধরেন কর্তৃত্ববাদী চরিত্র যখন সে ধারণ করে, সেই বাঙালি জাতীয়তাবাদটাকে মানে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা আকারে শনাক্ত করার একটা মানে আলোচনা আছে সমাজে। আবার একই সঙ্গে গণঅভ্যুত্থান ঘটার পরে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন ধরনের ঘটনা, বিভিন্ন ধরনের সহিংস ঘটনা ঘটেছে। মাজারের উপর হামলা হয়েছে, হ্যাঁ, ফকির মাস্তান তাদের উপর এক ধরনের নিগ্রহ আমরা দেখতে পেয়েছি। এবং নারী, আদিবাসী সহ সমাজের যে বিভিন্ন যারা প্রান্তিক, যারা কম শক্তিশালী অংশ, তাদের উপরেও বিভিন্ন ধরনের তাদেরকে নিশানা করা হয়েছে। এই যে একটা নতুন পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি, তাতে একদিকে যেমন হয়তো রাষ্ট্রীয় ক্ষমতার ক্ষেত্রে রাষ্ট্রীয় ক্ষমতার যে বল প্রয়োগ এবং যে জবরদস্তি, সেই জায়গাটা হয়তোবা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে কিছুটা নিবারিত হয়েছে, কিন্তু একই সঙ্গে সমাজের ভিতরে বিভিন্ন ধরনের সহিংস ঘটনা আমরা দেখতে পাচ্ছি। এবং সমাজে যখন সহিংস ঘটনা ঘটে সেখানে রাষ্ট্রের একটা ভূমিকা থাকে, সেটাকে বলা যেতে পারে কমিশন অথবা অমিশন, অর্থাৎ রাষ্ট্র হয় কিছু করে অথবা যদি নাও করে তখনও সেখানে রাষ্ট্রের একটা দায় থাকে। তো
তাহলে এই কারণে অনেকে বলতেছেন যে 2024-এর গণঅভ্যুত্থানের পরে আরেক ধরনের ফ্যাসিবাদের আমরা মানে আলামত দেখতে পাচ্ছি কিনা, সেই প্রশ্নটা অনেকে করতেছে। তাহলে মানে ফ্যাসিবাদ প্রশ্নটাকে আমরা তাহলে কিভাবে বুঝবো, সেই জায়গাটা আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এই প্রশ্ন দিয়ে আসলে আমরা বুদ্ধিজীবীদের যে জওয়ান বা জীবন, এবং বুদ্ধিজীবীরা কিভাবে একটা মুক্তিযুদ্ধ বলেন, একটা গণঅভ্যুত্থান বলেন, বা জনপরিসরে যে ধরনের আলোচনা হয়, জনগণের আশা আকাঙ্ক্ষা সেটা যেভাবে রাজনীতিতে এবং সমাজের মানে সমাজের যে সমাজে চালু আছে সেটার মধ্যে মানে ওই ভূমিকাটা কিভাবে চলবে, সেটার ক্ষেত্রে বুদ্ধিজীবীদের ভূমিকাটা আমরা সেই দিক থেকে আমরা আসতে পারি। তো এখন সমস্যাটা হচ্ছে যে ফ্যাসিবাদ বিষয়টা কি, সেটা নিয়ে কিন্তু আমাদের কোনো স্পষ্ট আলোচনার খুবই অভাব রয়েছে বাংলাদেশের। এবং এই অভাবের কারণে সম্ভবত ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াইটা বাংলাদেশের এটা কিন্তু আজকের বিষয় না। এখানে বলার বিষয় হচ্ছে যে ধরেন পাকিস্তান আমলে আমরা যে যুদ্ধটা করেছি, পাকিস্তান আমলে ধরেন 25 বছরে যে সংগ্রামটা জনসাধারণ করেছে, সেখানে ধরেন 71 হচ্ছে সেটা একটা চূড়ান্ত বিন্দু। সেটা আসলে কি ধরনের সংগ্রাম ছিল সেটা আমি ইতিমধ্যে কিছুটা বলেছি, কিন্তু সেটাকেও কিন্তু অ্যান্টি ফ্যাসিস্ট একটা জনগণের জনযুদ্ধ এভাবে কিন্তু সংগ্রাম করা হয়েছে। যেমন আমি আলমগীর কবির বলে আপনার একজন গুরুত্বপূর্ণ বুদ্ধিজীবী ছিলেন, তিনি শুধুমাত্র চলচ্চিত্র নির্মাতা নন, তিনি কিন্তু একজন গুরুত্বপূর্ণ দার্শনিক বটে। তো তার আলোচনাগুলো আমরা দেখতে পাই যে আসলে কিভাবে 71 যে মুক্তিযুদ্ধ যেটা জনযুদ্ধ, সেটা একটা অ্যান্টি ফ্যাসিস্ট একটা কি ছিল, যুদ্ধ ছিল, সেটা ছিল তার একটা প্রস্তাবনা। ফলে ফ্যাসিবাদের যে মানে উপস্থিতি, এটা কিন্তু কোনো নতুন ঘটনা না। ফ্যাসিবাদের উপস্থিতি আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখেছি। তো এখানে ফ্যাসিবাদের সংজ্ঞা নিয়ে আমি দু একটা কথা বলে আমি তারপরে অংশে যাব। প্রথম কথা হচ্ছে যে আমরা ফ্যাসিবাদকে যখন সংজ্ঞায়ন করতে চাই, সেটার একটা প্রধান পদ্ধতি হচ্ছে যে যেটাকে আমরা ধরেন মানে মুসলমান হুজুররা যেটাকে বলেন কিয়াস বলতে ইংরেজিতে বলে অ্যানালজি। মানে ফ্যাসিবাদ বলতে বোঝাচ্ছে যে ওই যে 30-এর দশকে বা 20-এর দশকে যে ইতালি এবং জার্মানিতে এবং কিছু পরিমাণে স্পেনে, সেখানে যে ধরনের মানে রাষ্ট্রকেন্দ্রিক যে শক্তি, ফ্যাসিবাদের কিছু আদি লক্ষণ কিন্তু হাজির হয়ে গিয়েছিল। এবং তার পরবর্তীতে যখন ইতালি এবং জার্মানিতে ফ্যাসিবাদ পরাজিত হয়, এক ধরনের লিবারাল বিশ্ব ব্যবস্থা কায়েম হয়। সেই লিবারাল বিশ্ব ব্যবস্থার মধ্যে কিন্তু ফ্যাসিবাদ সম্পূর্ণভাবে অপসারিত হয়নি, বরং ওই লিবারাল বিশ্ব ব্যবস্থার ভেতরে ফ্যাসিবাদ বিভিন্ন পরতে, বিভিন্ন স্তরে, বিভিন্ন এলাকার মধ্যে সে কিন্তু হাজির ছিল। এই লিবারালিজমের ভেতরেই সে কিন্তু হাজির ছিল। এবং এই ক্ষেত্রে আলবার্টো টুসকানো এই আলোচনা করেছেন যে একটা ধরনের লিবারাল রাষ্ট্র বলা যায়, এই পরিস্থিতিটা কিন্তু এটাকে আমরা ফ্যাসিজম বলবো না। এটাই হচ্ছে যে আলবার্টো টুসকানোর আলাপটা। এবং সেই প্রশ্নটায় যদি আমরা আসি, তখন আমাদেরকে যেটা বুঝতে হবে যে ফ্যাসিবাদ শুধুমাত্র রাষ্ট্রের আইনের মধ্যে বসবাস করে না, বা রাষ্ট্রের যে মানে রাষ্ট্রের যে ক্ষমতা কাঠামো, সে কিভাবে আইন প্রণয়ন করতেছে, কোন আইন প্রণয়ন করতেছে, এবং সে আইনের মধ্য দিয়ে মানুষকে হত্যার বা মানুষকে ঘুমের মানে পরিস্থিতি তৈরি করতেছে কিনা, সেটা কিন্তু ফ্যাসিবাদের মূল চরিত্র না। ফ্যাসিবাদ রাষ্ট্রের মধ্যে যেমন বসবাস করে, রাষ্ট্রের বাইরেও তার কিন্তু একটা বসবাসের জায়গা আছে। তো ওই আলোচনাতে খুব বেশি দূরে আমাদের আজকে যাওয়ার সুযোগ নেই, কিন্তু আমি এই জায়গাটা একটু মার্ক করে গেলাম। তাহলে এই প্রশ্নটা আমি এই কারণে বললাম যে আমরা যখন ফ্যাসিবাদের কাঠামো উচ্ছেদের কথা বলি, যেমন আমাদের এখানে ধরেন নিধনযোগ্যতা, হত্যাযোগ্যতা, এই আলাপটা অনেক সময় আসে। যে ধরেন বিগত যে জমানা, সেখানে আমরা দেখেছি যে ধরেন কাউকে কেউ নাস্তিক বলে নিহত হচ্ছে, কাউকে শিবির বলা হচ্ছে, কাউকে ধরেন জঙ্গি বলা হচ্ছে, কাউকে ধরেন মাদকাসক্ত বলা হচ্ছে। বিভিন্ন ধরনের লড়াই রাষ্ট্রের পক্ষ থেকে দেখেছি, এবং রাষ্ট্রের বাইরেও বিভিন্ন ধরনের ঘটনা আমরা দেখতে পেয়েছি। বিভিন্ন রাজনৈতিক সংগঠন, তাদের যে সহিংস তৎপরতা, অনেক কিছু আমরা দেখতে পেয়েছি। তো সেগুলোকে আমরা এখন ফ্যাসিবাদের বিভিন্ন আলামত আকারে শনাক্ত করতে পারি। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এখন যদি আমরা দেখি, ধরেন এখন যখন কোনো মাজারের মধ্যে হামলা হচ্ছে, বা কোনো একটা মানে আদিবাসীদের কোনো মিছিলের মধ্যে যদি হামলা হয়, সেটা যদি রাষ্ট্র না করে থাকে, তাহলে কি আমরা সেটাকে ফ্যাসিবাদের অংশ বলবো নাকি বলবো না? মানে ফ্যাসিবাদ বলতে মুসোলিনি যেভাবে বলছে স্ট্যাটোলেট্রি, মানে রাষ্ট্র পূজা করা, আসলে কিন্তু মুসোলিনি বলেন বা হিটলার বলেন, তারা কিন্তু শুধু এক মানে সর্বময় রাষ্ট্র, এবং যেটাকে টোটালিটারিয়ানিজম বলা হয়, যে রাষ্ট্র সবকিছুকে দখল করে নিয়েছে, সবকিছুকে মানে নিয়ন্ত্রণ করতেছে, আসলে কিন্তু মুসোলিনি বা হিটলার রাষ্ট্রটা সেরকম ছিল না। সেখানে সহিংসতা যেটা ঘটতো, সেটা কিন্তু অনেকাংশে ঘটতো কাদের হাত দিয়ে, সেটা হচ্ছে যে প্রাইভেট বিভিন্ন বাহিনী দিয়ে, বিভিন্ন মানে সমাজের কিছু কিছু বর্গের মানুষকে অতিরিক্ত ক্ষমতায়ন করা হয়েছে, যারা যেখানে খুশি তারা বল প্রয়োগ করতে পারে, অমুকের বাড়ি ভাঙো, তমুকের যান কবজ করো, এই ধরনের একটা পরিস্থিতি কিন্তু আমরা ইতিহাস যদি ঘাঁটি তাহলে দেখতে পাবো। ফলে ফ্যাসিবাদের যে অন্য ধরনের যে চরিত্র, এবং যে চরিত্র আমরা বিভিন্ন সময় আমাদের যুগে দেখছি, যে আমাদের 71-এ যে আলবদরদের যে তৎপরতা, সেই আলবদরদের তৎপরতাটা ঠিক এইভাবেই আমাদেরকে চিহ্নিত করতে হবে, যে আলবদররা সরাসরি রাষ্ট্রীয় বাহিনী ছিল না, রাজাকাররা ছিল রাষ্ট্রে নিয়োজিত ধরেন একটা বাহিনী, কিন্তু আলবদররা ছিল একটা বিভিন্ন রাজনৈতিক দলের ভেতর থেকে আসা বা
রাজনৈতিক তারা কর্মী হিসেবে তারা তৎপরতা করেছে, কিন্তু তারা হচ্ছে যে মানুষের যান কবজ করার জন্য তারা তালিকা তৈরি করেছে এবং মানুষের যান কবজ করেছে। এর আগে আমরা দেখেছি যে পাকিস্তান বাহিনী যখন যুদ্ধ শুরু করেছে সেখানে নারীদের উপর ধর্ষণ করা হয়েছে, বলাৎকার করা হয়েছে। তো এই পরিস্থিতিগুলা কিন্তু হচ্ছে যে ঠিক রাষ্ট্রের প্রযোজনায় যেমন ঘটে, আবার রাষ্ট্রের বাইরে রাষ্ট্রের দ্বারা এনেবল করা বিভিন্ন কর্তাসত্তার মধ্য দিয়ে ঘটে। ফলে এইভাবে আমাদেরকে ফ্যাসিবাদ বিষয়টাকে বুঝতে হবে। আমার যে প্রবন্ধটা আমি এখানে লিখেছি, এটা হয়তো লিখিত আকারে প্রকাশ করার সুযোগ যদি হয়, তো সেখানে আপনারা যেটা দেখতে পাবেন যে আমার একটা প্রস্তাবনা হলো যে এই যে ধরেন আমার যেটা মূল বক্তব্য, যেটা প্রস্তাবনার কাছ থেকে আমি ধার করলাম, সেটা হচ্ছে যে ফ্যাসিবাদ যে অরাষ্ট্রীয় বল প্রয়োগ করে এবং সেই বল প্রয়োগের মধ্য দিয়ে বিভিন্ন সমাজের বিভিন্ন প্রান্তিক বর্গকে নিধনযোগ্য করে এবং সেখানে অনেক সময় বুদ্ধিজীবীরাও নিশানায়িত হন, হ্যাঁ, বুদ্ধিজীবীরা তার তকমায়িত এবং নিশানায়িত হন। সেই প্রক্রিয়াটা কিন্তু ওই 1971 সালে এবং 1971-এর আশেপাশের সময় শুরু হয়নি, সেটা একটা অনেক আগ থেকে শুরু হয়েছে এবং সেটার গোড়াটা আমরা পাবো উপনিবেশী যে ধরেন রাষ্ট্র, সেই উপনিবেশী রাষ্ট্রের ক্ষমতা কাঠামোর ভেতরে। উপনিবেশের রাষ্ট্রের সঙ্গে আমাদের যুগে ধারাবাহিকতাটা কোথায়? উপনিবেশী রাষ্ট্রের সাথে একটা মৌলিক ধারাবাহিকতার জায়গা হচ্ছে যে উপনিবেশী রাষ্ট্রের ক্ষমতার মূল কেন্দ্রটা কোথায় ছিল? নির্বাহী যে তন্ত্র, নির্বাহী বলতে যে এক্সিকিউটিভ যে অ্যাপারেটাস অর্থাৎ স্টেট, হ্যাঁ, সেটার মধ্যে কিন্তু সব ক্ষমতা সংহত ছিল। আইনসভা বলেন বা বিচার ব্যবস্থা বলেন, সেটা কিন্তু আলাদা ভূমিকা ছিল, খুব সীমিত। তো পাকিস্তান আমলেও কিন্তু আমরা দেখেছি যে ধরেন নির্বাচন নামে মাত্র কয়েকবার হয়েছে বটে, কিন্তু সেখানে কিন্তু ক্ষমতাটা বেশিরভাগ সময় সংহত ছিল নির্বাহী যে ক্ষমতা কাঠামো সেটার মধ্যে। এবং আজকের যুগেও আমরা দেখতে পাচ্ছি যে ধরেন এখন যখন সারা দুনিয়া জুড়ে অতি ডান বা ফার রাইটের যে উত্থান করতেছে, সেখানেও কি করতেছে যে যেমন দুনিয়ার প্রধান রাষ্ট্রে এখন আমরা দেখতে পাচ্ছি যে একটা হাইপার এক্সিকিউটিভ বা ইউনিটারি এক্সিকিউটিভের ধারণা যে নির্বাহী যে তন্ত্র সেই সকল কিছুকে নির্ধারণ করে দিবে। তো আমাদের সমাজেও কিন্তু সাম্প্রতিক সময় আমরা যে ধরনের রাষ্ট্রীয় যে বিকারগুলো দেখতে পেয়েছি, সেখানে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল যে নির্বাহী ক্ষমতার হাতে সকল ধরনের ক্ষমতা সংহত হচ্ছে। এখন আমি আমার আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমি এখন বুদ্ধিজীবীদের সম্পর্কে কিছু কথাবার্তা বলবো যে আসলে বুদ্ধিজীবীদের ভূমিকাটা আসলে কেমন ছিল। তো পাকিস্তান আমল বলেন বা তার আগে আমাদের যে ব্রিটিশ আমল, সেখানে বুদ্ধিজীবীদের ভূমিকাটা কেমন ছিল, এই কারণ ক্ষমতার সঙ্গে বুদ্ধিজীবীদের সম্পর্কটা আসলে কেমন হয়। বুদ্ধিজীবী হচ্ছে যে বেসিক্যালি সেই গোষ্ঠীটা যাদের মূল অস্তিত্বের মূল শর্তটাই হচ্ছে যে তাদের জবান, হ্যাঁ, এবং জবানটা আমি যেটা বললাম যে পাবলিক ইউজ অফ রিজন, অর্থাৎ তাদের যে জবান যেটা থাকবে সেটা তারা জনপরিসরে তারা সেটা চর্চা করবে। এই জনপরিসরে যখন চর্চা করতে যাবে তখনই কিন্তু তারা বিভিন্নভাবে ক্ষমতা দ্বারা নিগৃহীত হতে পারে অথবা অনুগৃহীত হতে পারে, ক্ষমতাটাকে অনুগ্রহ করতে পারে, নিগ্রহ করতে পারে। তো পাকিস্তান আমলে আমি কিছু নজির এখানে উপস্থাপন করেছি আমার প্রবন্ধে। যেমন ধরেন যে একটা ধারা আছে পাকিস্তান আমল থেকে বা তার আগ থেকে, ধরেন আমরা এখন এই কথা বলার আগে এই জায়গাটা থেকে জানতে চাই যে ধরেন এই যে আমরা ফ্যাসিবাদের কাঠামোকে উচ্ছেদ করার একটা গণঅভ্যুত্থান আমরা সম্পন্ন করেছি বলে আমরা দাবি করছি, কিন্তু এখানে আমরা বলছি যে ধরেন আমরা যখন ফ্যাসিবাদকে উচ্ছেদ করবো তখন আমরা কি ধরনের রাষ্ট্র চাই। তখন এখন এখানে একটা গুরুত্বপূর্ণ আলাপ আসতেছে যে ডিকলোনাইজেশন, বা যেটাকে বাংলায় খুব কঠিন করে আমরা উপনিবেশায়ন বলে অনুবাদ করে থাকি। হ্যাঁ, এই যে উপনিবেশায়নের যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা এখন দেখা যাচ্ছে যে আমরা এটা নিয়ে অনেক আলোচনা সমাজের মধ্যে ঘটতেছে এবং সেটা এমন একটা আলোচনা যেখানে ধরেন সমাজের বিভিন্ন বর্গের যে বুদ্ধিজীবী আছে, হ্যাঁ, ডান বাম মধ্য, এই সকলের মধ্যে কিন্তু উপনিবেশায়নের আলোচনাটা চলতেছে। তো সেই জায়গাটা কিন্তু আমাদেরকে এখানে বিবেচনা করতে হবে। তো এখন আমরা যখন বলি উপনিবেশায়ন, সেটা আসলে কি ধরনের ঘটনা। আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে 71-এ যেরকম 71-এর তাৎপর্যটা কেমন ছিল সেটা আমাদের বুদ্ধিজীবীদের মধ্যে কিন্তু সেটা সুনির্দিষ্ট একটা এক জায়গায় যে সবাই একমত হবে সেটা নিয়ে কিন্তু সেটা কিন্তু ঘটে নাই। সেটাকে একজাতি তত্ত্ব বা দ্বিজাতি তত্ত্ব বা উপমহাদেশের যে জনজাতিগুলো, যে বিভিন্ন জাতি আছে, ভাষাভিত্তিক জাতি, সেগুলোর একটা মেসাল বা প্যারাডাইম কিনা মুক্তিযুদ্ধ, সেটা নিয়ে যেমন এক ধরনের বিতর্ক ছিল। একইভাবে ধরেন 24-এ যে গণঅভ্যুত্থান হয়েছে সেটাও আসলে কি তাৎপর্য ধারণ করে আমাদের সমাজের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য, সেটা নিয়েও কিন্তু অনেক ধরনের বিতর্ক আছে। আসলে 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ঠিক কি করতে চেয়েছি, কি জনসাধারণের আকাঙ্ক্ষাটা কি ছিল, শ্রমিক শ্রেণীর আকাঙ্ক্ষা কি ছিল, আমাদের ধরেন যে রাজনৈতিক দলগুলোর আকাঙ্ক্ষা কি আছে, বুদ্ধিজীবীদের বিভিন্ন অংশের মধ্যে কি ধরনের আকাঙ্ক্ষা জারি আছে, হ্যাঁ, সেই জায়গায় কিন্তু আমরা স্পষ্ট আলাপ করতে পারি নাই। আমরা ফ্যাসিবাদ কি জিনিস সেই বিষয়টাও কিন্তু আমরা সংজ্ঞায়ন করতে আমরা ব্যর্থ হয়েছি। এই কারণেই আসলে সম্ভবত আমাদের সমাজে এখন যে দ্বন্দ্বগুলো দেখা যাচ্ছে,
আমরা ধরেন যে গণতান্ত্রিক রাষ্ট্র চাই, হ্যাঁ, কেউ বলছে খেলাফত চাই, কেউ বলছে উপনিবেশায়ন চাই, হ্যাঁ, এই আলাপগুলো কিন্তু মৌলিক আলাপ। আপনি কি ধরনের ধরেন নির্বাচনের খুঁটিনাটিগুলো কিরকম হবে সেগুলো তো ধরেন পরের বিষয়। তো ৭১ যেরকম আমাদের এক ধরনের অপ্রস্তুতি ছিল, সেই অপ্রস্তুতির পেছনে একটা ধরেন ব্যাকগ্রাউন্ড আছে। কারণ ৭১ আমাদের বুদ্ধিজীবীদের যে ভূমিকা, আহমদ ছফার যে কথাটা আমি বললাম যে বুদ্ধিজীবীরা যথেষ্ট বুদ্ধিজীবীরা কিন্তু দিশা দেওয়া বা নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তাদের কিছু সীমাবদ্ধতা ছিল। আহমদ ছফার আমি ৩টা লেখা আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো, 3টা লেখার প্রতি। ধরেন একটা হচ্ছে যে জাগ্রত বাংলাদেশ, হ্যাঁ, এই জাগ্রত বাংলাদেশ আহমদ ছফা মুক্তিযুদ্ধের জুলাই মাসে তিনি এটা প্রকাশ করেন কলকাতা থেকে। এই বইটাতে তিনি আসলে যেটা দেখিয়েছিলেন যে আসলে কিভাবে বাংলাদেশের যে বুদ্ধিজীবীরা, বাংলাদেশের যে লেখক বুদ্ধিজীবী সাহিত্যিক যারা, তারা কিভাবে মুক্তিযুদ্ধের জন্য যে সাধারণ মানুষের মধ্যে যে উপলব্ধি, চেতনা, তাদের যে অনুভব, সেইখানে যে ধরনের রূপান্তর জরুরি ছিল সেটার ক্ষেত্রে বুদ্ধিজীবী লেখক সাহিত্যিক কবি তারা কি ধরনের ভূমিকা রেখেছিলেন। ফলে এটা একটা ইতিবাচক যে তাদের ভূমিকা, সেই জায়গাটায় আহমদ ছফা বেশি পরিমাণ তিনি তুলে ধরেছেন যে বুদ্ধিজীবীরা যে আসলেই সেই ৫২ ভাষা আন্দোলন বা তারও আগে থেকে, হ্যাঁ, এটা তো ধরেন ১-২ দশকের বিষয় না, ধরেন নজরুল বা তার আগে রোকেয়া, এখন আমরা রোকেয়া নিয়ে বিতর্ক করছি। তো এই তখন তাদের কিন্তু ভূমিকাটা অনেক পুরোনো আমল থেকে চলে আসছে, কিন্তু ৪৭ থেকে ধরেন ৭১ পর্যন্ত বুদ্ধিজীবীদের যে ইতিবাচক একটা ভূমিকা ছিল সেটা আহমদ ছফা তুলে ধরেছেন। কিন্তু ৭২ সালে যখন আমরা রাষ্ট্র কায়েম করে ফেলছি, তখন আমাদের প্রস্তুতির অবস্থা দেখা গেল যে ঠিক যথাযথ নয়, যে কারণে আমরা আসলে গণতান্ত্রিক যে রূপান্তর, মুক্তিযুদ্ধের মধ্যে তো একটা জাতীয় গণতান্ত্রিক বিপ্লবের সম্ভাবনা, তাই না, মুক্তিযুদ্ধ, কিন্তু এই জাতীয় গণতান্ত্রিক যে রূপান্তর সেইখানে দেখা যাচ্ছে যে আমাদের বিশাল একটা ঘাটতি তৈরি হয়েছে। তখন আহমদ ছফা একটা লেখা লিখলেন, যেটাকে আমরা জানি, অনেকেই জানি, যে বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস। এখানে দেখা যাচ্ছে যে আহমদ ছফা আবার একটা অন্য সুরে আলাপ করতেছেন যে আসলে বুদ্ধিজীবীদের যে প্রস্তুতি নাই, বুদ্ধিজীবীরা যে যথেষ্ট পরিমাণে এই মুক্তিযুদ্ধের আগেও তাদের যথেষ্ট প্রস্তুতি ছিল না এই জাতীয় জনগণের যে বাসনা সেটাকে ধারণ করার, এবং মুক্তিযুদ্ধের পরেও তারা এক ধরনের পদলেহী ভূমিকা তারা পালন করছেন। এরপরে ১৯৭৬ সালে যখন এক ধরনের পট পরিবর্তন হয় রাজনৈতিক, ৭৫ সালে একটি বিধানের মধ্য দিয়ে, তখন আহমদ ছফা একটা লেখা লিখেন যে বাঙালি মুসলমানের মন। তো বাঙালি মুসলমানের মন নিয়ে আমাদের অনেক ধরনের বিতর্ক হয়েছে। আমার মনে হয় যে আহমদ ছফার মূল যে আলাপটা ছিল বাঙালি মুসলমানের মন, সেটা হচ্ছে যে আমাদের এই অঞ্চলের যে মানুষ যারা মুক্তিযুদ্ধটা করেছে বা এর আগে অনেকগুলো ফকির সন্ন্যাসী থেকে শুরু করে অনেকগুলো উপনিবেশ বিরোধী সংগ্রাম করেছে, তারা একটা নিপীড়িত নিম্নবর্গের জনগোষ্ঠী। তো তারা কিন্তু সবসময় তারা সংগ্রামটা করে গেছে, কখনো ধর্মান্তরের মধ্য দিয়ে, কখনো রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে। কিন্তু রাষ্ট্র গঠনের জন্য আপনার যে একটা বুদ্ধিজীবী সমাজ লাগবে, একটা ইন্টেলিজেন্সিয়া লাগবে, বা একটা ধরেন ভদ্রবৃত্ত, যেটাকে পশ্চিমবাংলায় আমাদের বন্ধুরা অত্রি ভট্টাচার্যরা এটাকে ভদ্রবৃত্ত বলেন। তো এই ভদ্রবৃত্ত সেই কিন্তু সেই সংগ্রামে জনগণকে যথেষ্টভাবে নেতৃত্ব দিতে বা দিশা দিতে তারা কিন্তু পারে। হ্যাঁ, এইটা হচ্ছে কিন্তু বাঙালি মুসলমানদের মনে যে ক্রিটিক্যাল সেন্স যেটা আছে, সেটা হচ্ছে এই জায়গাটা। এখানে আহমদ ছফা কিন্তু ঠিক মুসলমানদের বিরুদ্ধে বা বাঙালি মুসলমানদেরকে নিকুচি করতে, বিষয়টা তা না। তো এই আলাপগুলো আমি পড়লাম এই কারণে যে এই যে বুদ্ধিজীবীদের যে অপ্রস্তুতি এবং তাদের যে সুবিধাবাদ, এই সুবিধাবাদটা কিন্তু আমরা ২৪-এর গণঅভ্যুত্থানের আগে পরেও দেখেছি। তো এখানে আমি ধরেন যদি ২-একটা গল্প বলি, যে ধরেন ৬০-এর দশকে আমাদের যারা বড় বুদ্ধিজীবী যারা ছিলেন, জসীমউদ্দিন থেকে শুরু করে, আমি সবার নাম বলতে চাই না, তো এই বুদ্ধিজীবীরা তারা কিভাবে ধরেন যে আইয়ুব খানের যে ধরেন প্রশাসন ছিল, তাদের আইয়ুব খানের একটা প্রধান প্রজেক্টই ছিল কি যে বুদ্ধিজীবীদেরকে লেখালেখির যে জগৎটা আছে সেটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। একদিকে বিশ্ববিদ্যালয়, একদিকে ধরেন এই যে ধরেন ব্যুরো অফ ন্যাশনাল রিকনস্ট্রাকশন, একদিকে টিভি এবং পত্রিকা, একদিকে ধরেন মুদ্রণ মাধ্যম যেগুলো আছে, সেগুলোর মধ্যে বিভিন্নভাবে ধরেন এক ধরনের সুরগুলো বিস্তার করে বুদ্ধিজীবীদের ভেতরে এক ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এবং সেই প্রতিষ্ঠার ক্ষেত্রে কিন্তু আমরা যদি ধরেন ইভেন জসীমউদ্দিনের লেখা পড়ি, সেখানে আমরা দেখবো যে বড় বড় অনেক বুদ্ধিজীবী, বরণ্য বুদ্ধিজীবী, যারা হয়তো ভাষা আন্দোলনের থেকে শুরু করে বিভিন্ন সময় জনগণের সঙ্গেই ছিলেন, কিন্তু তারা কিন্তু ঠিক খুব একটা শ্রদ্ধেয় ভূমিকা পালন করেননি। তো এই যে পরিস্থিতি, এখন প্রশ্নটা আসবে যে আমাদের এখন যে ২০২৪-এর গণঅভ্যুত্থান দেখেছি, সেটার আগে এবং পরে বুদ্ধিজীবীদের ভূমিকাটা কিরকম, হ্যাঁ, এইটা কিন্তু এটা নিয়ে মনে হয় আমরা পরবর্তীতে কোনো সময় আলোচনা করতে পারবো। তো আজকে আসলে আমরা যে পরিস্থিতির মধ্যে বসবাস করছি, আমি আমার শেষ পর্যায়ে চলে এসেছি, শেষ ৫ মিনিট। তো এই যে ধরেন বুদ্ধিজীবীদের আসলে ২ ধরনের চ্যালেঞ্জ, আমি যেটা বললাম যে তারা নিগৃহীত হতে পারেন বা অনুগৃহীত হতে পারেন, এবং দুটোই তাদের জন্য বিপদের কথা, তাই না। আমাদের অঞ্চলে ধরেন আমাদের বাংলার প্রাচীনতম বুদ্ধিজীবী কাকে বলা হয়, ধরেন আমি যদি দীনেশচন্দ্র সেনের বাংলা ভাষা ও সাহিত্য এই ইতিহাসটা দেখি, সেখানে ধরেন প্রাচীনতম আমাদের সাহিত্যিক বলতে তিনি খনার নাম বলতেছেন, খনা, তাই না। তো খনা হচ্ছে একজন নারী বুদ্ধিজীবী, যাকে কিনা যিনি কৃষি
ভিত্তিক মানুষের একেবারে মাটি লগ্ন জীব একটা বুদ্ধিজীবী কিন্তু। তো তাকে হচ্ছে যে তার কথার জন্য কিন্তু ধরেন তার জীব কাটা বা তাকে হত্যা করা এই ধরনের ঘটনা আমরা দেখছি। আমরা নূর কুতুব আলমের কথা বলতে পারি, আমরা শ্রীচৈতন্যের কথা বলতে পারি, আমরা লালন ফকিরের কথা বলতে পারি, হ্যাঁ। এবং এরপরে ধরেন দীর্ঘ একটা ইতিহাস আছে যেখানে বুদ্ধিজীবীদের সঙ্গে ক্ষমতার একটা দ্বন্দ্ব ঘটতেছে। তো এখনকার দিনে আসলে এই বুদ্ধিজীবীদের সঙ্গে ক্ষমতা দ্বন্দ্বটা কেমন? 60-এর দশকের বুদ্ধিজীবীরা যেরকম আপনার মুক্তিযুদ্ধের সময়ে যদিও তারা বাঙালি জাতীয়তাবাদ, বাঙালি জাতির যে সংগ্রাম সেটার সঙ্গে তাদের একদম সম্পৃক্ত ছিল, আবার তাদের একটা অংশের খুব বড় ধরনের সুবিধাবাদও ছিল, হ্যাঁ। সুবিধাবাদী থেকে কিন্তু তারা আপনার পরবর্তীতে ধরেন সংগ্রামের সঙ্গে অনেকে লিপ্ত হয়েছেন, আবার অনেক বেশি হয়তো বিপ্লবীও ছিলেন। আবার একইভাবে আমরা দেখবো যে ধরেন এই যে আমাদের বর্তমান যে সময় সেখানে আমরা দেখতে পাবো যে আমরা যদি একটু ঘাটাঘাটি করি যে ধরেন এখন মানে আমরা যে বুদ্ধিবৃত্তিক মানে পরিসরে আমরা বসবাস করছি, জনপরিসরে বসবাস করছি, সেখানে ক্ষমতার সঙ্গে আপনার জবানের সম্পর্কটা কেমন, আপনার বুদ্ধিবৃত্তিক অভিব্যক্তির সম্পর্কটা কেমন? তো আমরা কি এটা বলতে পারবো কিনা যে ধরেন গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বুদ্ধিজীবী তাদের বা বুদ্ধিবৃত্তিক যে চর্চা, এখানে বুদ্ধিজীবী বলতে কিন্তু শুধুমাত্র যারা লেখক, কবি, সাহিত্যিক, দার্শনিক, অধ্যাপক তাদেরকে বোঝায় না। এখানে জাস্ট এই ব্যাপারে প্রথমেই আমার লেখার মধ্যে আছে যে আসলে সকলেই বুদ্ধিজীবী, এবং যারা ভাষায় কথা বলে বা ভাষা চর্চা করে, যেহেতু আমরা সকলেই ভাষার মধ্যে বসবাস করি, আর আমরা সবাই কিন্তু বুদ্ধিজীবী। এটি আলাপটা আমরা আন্টোনিও গ্রামসির সূত্রে পেয়ে থাকি আর কি। তো এখনকার দিনে কি আসলে আমরা বিশেষ করে ধরেন এখন আমরা যে ডিজিটাল যুগে বসবাস করছি, এখন কিন্তু সবাই কিন্তু লিখি, তাই না? সবাই লিখি, সবাই বলি, এবং মানে কোনো কিছুই ওই পত্রিকা বা টেলিভিশনের যে ধরেন কি বলা যায় মানে তারা যে গেট কিপিং করে সেটার মধ্য দিয়ে কিন্তু এখন আর কিছু মানে রুদ্ধ হয়ে থাকে না, সবকিছুই আমাদের সামনে চলে আসে। ফলে এখন কিন্তু মানে বুদ্ধিজীবীর যে বৃত্তটা সেটা এখন অনেক বেশি মানে বিস্তৃত। কিন্তু এখন আমার প্রশ্ন হলো যে ধরেন 2024-এর আগে এবং এখন আমরা যে মানে পরিস্থিতিতে বসবাস করছি সেখানে আসলে কি বুদ্ধিজীবীদের জবানের যে স্বাধীনতা সেটা কি প্রতিষ্ঠিত হয়েছে কিনা? তো আজকে আমাদের অনুষ্ঠানে অন্যতম অতিথি ছিলেন স্বাধীন সেন। আমাদের সময়ের ধরেন যে ইতিহাস, বাংলা এবং উপমহাদেশের ইতিহাস নিয়ে যারা চর্চা করেন, প্রত্নতত্ত্ব নিয়ে চর্চা করেন, আমি মনে করি যে তিনি এই সময়ের সবচেয়ে মানে তার পড়াশোনার যে ব্যাপ্তি বা তার যে লেখালেখি তৎপরতার গবেষণা, হ্যাঁ, তার যে মান, সেটাকে আমি মনে করি অন্যতম মানে সবচেয়ে উৎকৃষ্টতম বলা যেতে পারে আমাদের অঞ্চলে। বিশেষ করে পড়ালেখা যে করা, নতুন নতুন বই, নতুন নতুন ধরেন যে চিন্তা, এগুলোর সঙ্গে যে নিজে পরিচিত হওয়া এবং সকলকে পরিচিত করার যে প্রচেষ্টা, একই সঙ্গে উপমহাদেশের যে ধরেন হিন্দুত্ববাদ বা বিভিন্ন ধরনের যে মানে ফ্যাসিবাদ, বিভিন্ন ধরনের যে উগ্র পরিচয়বাদ যেভাবে কায়েম হয়েছে, সেই সকল তৎপরতার বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার থাকেন এবং উচ্চকণ্ঠ থাকেন, এবং সেগুলোকে শুধুমাত্র অ্যাক্টিভিস্টের মতো করে প্রতিবাদের মধ্যে তিনি সীমাবদ্ধ থাকেন না। তিনি এগুলো যে জ্ঞানগত যে সংশ্রয়, যে কাঠামো, সেগুলো কিভাবে কাজ করে সেই ব্যাপারটা কিন্তু তিনি তুলে ধরেন। কিন্তু আজকে আমাদের দুর্ভাগ্য যে আজকে আমরা তাকে আমাদের মধ্যে পেলাম না। এখন কেন পেলাম না? তার কারণ হচ্ছে যে আমরা যে এখন মানে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক যে এক ধরনের মানে বুদ্ধিবৃত্তিক পরিমণ্ডল জনপরিসর আমরা তৈরি করেছি, সেটার মধ্যে আসলে কি আমরা মানে মানুষের জবানের স্বাধীনতাকে মানে সহ্য করা, বিকাশ করা, সেইটা শর্তগুলোকে আমরা তৈরি করতে পেরেছি কিনা। আমার শেষ প্রসঙ্গটা এইটাই যে আসলে স্বাধীন সেনের বিরুদ্ধে ধরেন আমরা সাম্প্রতিক সময়ে একটা অপপ্রচার দেখলাম। এই অনুষ্ঠান করার মাত্র 1-2 দিন আগে থেকে সেটা শুরু হলো, এবং যেখানে তাকে এক ধরনের তাকে তকমা দেওয়া হলো, এক ধরনের নিশানা করা হলো, হ্যাঁ। তো এই যে পরিস্থিতিটা, যার কারণে ধরেন বুদ্ধিজীবীরা তাদেরকে তকমা দেওয়া হচ্ছে, তাদেরকে নিশানা করা হচ্ছে। 1971 সালে যে বুদ্ধিজীবীরা ছিলেন তাদেরকে যখন নিধন করা হলো, সেটা তো ধরেন একটা চূড়ান্ত পর্যায়। বুদ্ধিজীবীদেরকে তাদের জবান ব্যবহারের কারণে তাদেরকে যে ধরেন বল প্রয়োগ করা, তাদের উপর জবরদস্তি করা, সেটা একটা চূড়ান্ত পর্যায়ে হচ্ছে সেটা। তো আমাদের যুগে আমরা কি ঠিক সেই অবস্থায় থাকবো কিনা? এবং আমি মনে করি যে ধরেন মাজারে যে হামলাগুলো হচ্ছে আমাদের ধরেন বাউল ফকিরদের উপরে, হ্যাঁ, মানে যে ধরনের জবরদস্তি আমরা দেখেছি, সেগুলো কিন্তু আপনার শুধুমাত্র মানে এটা শুধু কোনো সামাজিক ঘটনা না, এটা একই সঙ্গে বুদ্ধিবৃত্তি, মানুষের চিন্তা, মানুষের কল্পনা, মানুষের অভিব্যক্তির উপরে নিপীড়ন। ফলে এগুলো কিন্তু বুদ্ধিজীবীদের উপরে নিপীড়নকারী আমরা চিহ্নিত করব। তো আমি সে জায়গাটা বলতে চাই, সেটা হচ্ছে কি যে আপনার সমাজে চিন্তার বিভিন্নতা থাকবে, মতের বিভিন্নতা থাকবে, এবং সেই চিন্তা ও মতের বিভিন্নতাগুলোকে মোকাবেলা করার জন্যই তো আমাদের জনপরিসর, আমাদের রাজনৈতিক পরিসর বলেন, জনপরিসর বলেন। তো সেই জনপরিসরে আমরা কোন আদবে বা কোন ভাষায় আমরা কিভাবে আমরা এই পার্থক্যগুলো বা ভিন্নতাগুলোকে আমরা কিভাবে নিরসন করবো বা মোকাবেলা করবো, সেখানে আমি জাস্ট 3টা শব্দের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব। যে ধরেন আমাদের মানে উপমহাদেশে ধরেন যে সংস্কৃত ভিত্তিক যে একটা মানে দীর্ঘ একটা সাহিত্যিক পরম্পরা আছে, সেখানে ধরেন 3 ধরনের মানে
চিন্তার মোকাবেলার 3টা ধরেন প্রকরণের কথা বলা হয়েছে। একটাকে বলা হয় যে আপনার বাদ, একটা হচ্ছে জল্প এবং একটা বিতণ্ডা। বাদ বলতে বোঝায় যে আপনাদের আমার সঙ্গে আরেকজনের ধরেন চিন্তার একটা ভিন্নতা আছে, তো আমরা পরস্পর আলাপ করার মধ্য দিয়ে আমরা চেষ্টা করব যে সত্য কোনটা সেটাতে পৌঁছানোর জন্য। হ্যাঁ, সেখানে আমরা কেউ কাউকে হারাতেও চাই না, জিততেও চাই না। হ্যাঁ, এটা হচ্ছে এক ধরনের মানে চিন্তার মোকাবেলা, যেখানে আমরা কেউ কাউকে হারাতে চাচ্ছি না, কেউ জিততে চাচ্ছি না, আমরা সত্যের মধ্যে পৌঁছাতে চাচ্ছি, এটাকে বলা হয় বাদ। আরেকটা আছে যে জল্প, যেখানে আমরা চেষ্টা করি যে বিতর্ক করে একজন জিতবে, মানে একজনের কথাটা সত্য বলে প্রতিষ্ঠিত হবে। হ্যাঁ, এটা হচ্ছে যে জল্প বলা হয় এটাকে। এখানে ঠিক আমরা সত্যে পৌঁছালাম কিনা সেটা মূল প্রশ্ন না, কে বেশি ভালো করে তর্ক করতে পারে তার ভিত্তিতে আমরা একটা সমাধানে পৌঁছাবো, এটাকে বলে জল্প। আরেকটা আছে যে বিতণ্ডা। বিতণ্ডাটা হচ্ছে যে আপনার দুজন মানুষ বা দুইটা পক্ষ, দুইটা ধরেন দল যদি বলি, তারা হচ্ছে যে একজন আরেকজনকে ডিসক্রেডিট করার চেষ্টা করবে, যে ওরা হচ্ছে যে খুবই খারাপ, ওদেরকে আমি একদম মানে ধরাশায়ী করে ফেলবো এবং আমার মতটাই সঠিক শ্রেষ্ঠ, এবং অন্য পক্ষকে আমি অন্তত চিহ্নতান্ত্রিকভাবে আমি তাদেরকে মানে একেবারে ধরেন পরাজিত করবো। এটা হচ্ছে বিতণ্ডা। আমরা যদি আমাদের ধরেন ইসলামী যে পরম্পরা আছে, ধারা আছে, সেখানে আমরা এই তিনটা ধরন দেখতে পাই। যেমন সেখানে আমি জাস্ট উদাহরণ আকারে বলছি যে একটাকে বলা হয় যে বাহাস বা মুবাহাসা। সেখানে হচ্ছে যে মূল মানে লক্ষ্যটা হচ্ছে যে আপনি সত্যে পৌঁছাবেন দুইটা পক্ষ মিলে। আমরা যে বাহাসের একটা ইতিহাস আমাদের এই সমাজে আছে, সেখানে দেখা যাচ্ছে যে বাহাস বলতে কিন্তু এই যে মারামারি করা বা একজন একজনকে গালাগালি করা সেটা বোঝায় না, বা একজন একজনকে ট্যাগিং করা বোঝায় না। বাহাস বলতে আসলে অরিজিনালি যেটা বোঝাতো সেটা হচ্ছে যে দুইটা পক্ষ আলোচনার মধ্যে দিয়ে সত্যে পৌঁছাবে। হ্যাঁ, আরেকটা বলা হয় মোনাজেরা, সেটা অনেকটা আমাদের এই জল্পের মতো, যে দুইটা পক্ষ তর্ক এবং যুক্তির মধ্য দিয়ে যে কোনো একটা পক্ষের মানে মতটা থাকবে। আরেকটাকে বলা হয় যে মোবাহালা। হ্যাঁ, মানে একটা কোরআনের মধ্যে মানে এটার একটা আছে, চিহ্ন আছে। সেটা হচ্ছে যে এক পক্ষ আরেক পক্ষকে লালত করবে, মানে দুই পক্ষ মুখোমুখি হবে এবং একজন আরেকজনকে অভিশাপ দিবে যে তুমি হচ্ছে সবচেয়ে খারাপ, হ্যাঁ তোমার ধ্বংস হোক, এই ধরনের কথা। তো আমরা আসলে আমাদের যে জনপরিসর আমরা তৈরি করেছি, সেখানে আমরা এই যে বাদ, জল্প, বিতণ্ডা অথবা ধরেন মুবাহাসা, মুনাজেরা, মুবাহালা, এই যে বিভিন্ন ধরনের মানে মতভিন্নতাকে যে একটা জায়গায় এসে আমরা ধরেন ভেরিয়েশন করতেছি, সেটা আসলে কোন ধরনের শর্তে আমরা সেটা করতেছি সেই জায়গাটা কিন্তু আমাদেরকে বিবেচনা করতে হবে। এবং যদি আমরা এই ধরনের ট্যাগিং, নিশানায়ন এবং তকমায়ন করতে থাকি, সেটা যেরকম আমাদের মুক্তিযুদ্ধের আগে যেমন ঘটেছে, এখনো সেটা ঘটছে কিভাবে, কোন শর্তে ঘটতেছে, সেই বিষয়ে আমাদেরকে সতর্ক হওয়া অত্যন্ত জরুরি। সবাইকে অনেক ধন্যবাদ। পরবর্তীতে আমরা এটা নিয়ে আরো আলাপ করতে পারবো। আপনাকে শহীদ মণ্ডলী এখন প্রথমেই আলোচনা করছেন যুক্তরাষ্ট্রের কোলগেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর নাভিন মোর্শেদ। আমি তাকে অনুরোধ জানাচ্ছি আলোচনা অংশ নেওয়ার জন্য। কিন্তু আমি কয়েকটা কথা আমি বলে যেতে চাই ঘোরক হিসেবেই। হয়তো এই যে এখানে যে এত ধরনের বিস্তৃত একটা আলাপ, সেখানে আমি হয়তো শুরু করবো বাজওয়ার্ড দিয়ে। আজকাল এই শব্দগুলো কিন্তু বাজওয়ার্ড আকারেই আমাদের মাঝে আছে, ফ্যাসিজম হোক, ডিকোলোনিয়ালিজম হোক। কারণ এই যে কথাগুলো আপনি বললেন যে আমাদের বোঝার যে ঘাটতি, আমাদের জানার ঘাটতি, সেটা কেন, সেটা বোঝার জন্য হয়তো আমাদের আবার ৭১-এই যেতে হচ্ছে। এই যে আজকে বুদ্ধিজীবী দিবস, আমি আজকে তাই ভাবছিলাম যে এত বড় ক্ষতি করে গেছে যেটা, সেটা থেকে কিন্তু আমরা এখনো বেরিয়ে আসতে পারিনি। এবং সেটাও আমাদের ভাবতে হয় যে এই যে 14ই ডিসেম্বর, সেই সময় কিন্তু পাকিস্তানি সেনারা, সরকার জানে যে যুদ্ধটা শেষ, এখানে ওদের আর জিতে আসার সুযোগ নাই, কিন্তু যাওয়ার আগে তারা দেশটাকে পঙ্গু করে দিতে চাইল। কথাটা কিন্তু সেটাই। এবং সেই জায়গা থেকে কিন্তু আমার মনে হয় তারা কিন্তু সাকসেসফুল, তারা আমাদেরকে কিন্তু পঙ্গু করেই গেছে। এবং আমি নিজেকে ওখানে রিপোর্ট করে বলছি যে আমাদের বুদ্ধিজীবিতার যেই রূপ আমরা এখন পাই, সেটা ওই যে আপনি যে বলছেন 3 স্তরের একদম 3য় স্তরেই কিন্তু আমরা গালিগালাজটা খুব ভালো করতে পারি, ট্যাগ দিতে পারি, এখন নাকি একেবারে পিষে ফেলতে পারি, খুব সুন্দর ক্রিয়েটিভ গালিগালাজ কিন্তু ব্যবহার করতে পারি। এবং সেদিকে হয়তো এক ধরনের ক্রিয়েটিভিটি আছে, এটা মানে বলতেও হয়, কিন্তু আমরা সেটার থেকে কিন্তু বাইরে আর আসতে পারি না। এবং আজকে যে এতগুলো বাজওয়ার্ড এখানে, যে আপনি বলেন ফ্যাসিজম, ডিকোলোনিয়ালিজম, এই যে আমাদের এই যে কনস্টিটিউশন নিয়ে এতগুলো নতুন শব্দর সাথে আমরা এখন পরিচিত হচ্ছি, ইনক্লুসিভিটি, প্লুরালিজম ইত্যাদি ইত্যাদি, এগুলো সবগুলো কিন্তু কন্টেস্টেড বিষয়। এগুলো সব কিছু নিয়ে কিন্তু আলাপ করবার একটা দরকার আমাদের আছে, আমাদের বোঝার
বোঝার একটা ব্যাপার আছে। এবং একভাবে যে আমরা অনেক সময় ভাবি যে ডিকোলোনিয়াল মানেই হচ্ছে কি বিদেশ থেকে যা আসছে, পশ্চিম থেকে যা আসছে সবই বাজে, সব বাদ দিয়ে দিয়ে আমরা আরো পিছনে চলে যাই, সেটা কিন্তু একটা রিয়াকশনারি একটা জিনিস। সেটা করে কিন্তু হবে না। আমাদের মাথায় রাখতে হবে যে আমরা আজকে যা আমাদের ইতিহাস আমাদেরকে যেখানে নিয়ে এসেছে সবগুলো মিলে আমাদের সেই ইতিহাস ভালো নাও লাগতে পারে। সেখানে আমাদের এই যে কলোনিয়াল একটা 200 বছরের হিস্ট্রি আছে, সেটা আমাদের খুব অপছন্দের হিস্ট্রি হলেও সেটা কিন্তু আমাদেরই অংশ। আমরা আজকে যেভাবে কথা বলি, যেভাবে চলি, যেভাবে কাপড় পরি, সেগুলোর উপর একটা ইনফ্লুয়েন্স রেখে গেছে এবং সেটা আমরা কিন্তু ঠিক মুছে ফেলতে পারবো না। আমরা চাইলে আমরা ঘড়ির কাঁটাটা আমরা পিছিয়ে দিতে পারবো না। আমাদের যেটাই হোক না কেন সবকিছু নিয়ে, সবকিছু মিলিয়েই আমাদের সামনে তাকাতে হবে। তো আমরা যখন ডিকোলোনিয়ালিজমের কথাটা ভাবি, সেটার মানে কিন্তু না যে আমরা মুছে ফেলে নতুন করে ইতিহাসটা রচনা করব। এবং এই কারণেই আসলে ইতিহাসটাকে সুন্দরভাবে সংরক্ষণ করাটা খুবই জরুরি। আমাদের ভালো লাগুক আর না লাগুক, আমাদের যেই নোংরা ইতিহাস সেগুলো যেন সুন্দর মতো আর্কাইভড থাকে, যেন আমরা যে দেখতে পাই, আমাদের নিজেদের ভুল থেকে যেন আমরা শিখতে পাই। কারণ সবচেয়ে বড় ভুল কিন্তু আমরা নিজেরাই করি, অন্যরা আমাদের সাথে যা না ভুল করে তার থেকেও বেশি। এবং সেখানে এই ফ্যাসিজমের যে ব্যাপারটা, যে এইভাবে যে আমরা ফ্যাসিজম নিয়ে কথা বলি, ঠিক আছে, অগস্ট 5 পর্যন্ত আমরা ফ্যাসিজম শব্দটা ব্যবহার করেছি একটা পলিটিক্যাল জায়গা থেকে। অগস্ট 5-এর পরে কিন্তু সেই শব্দটা ব্যবহার না করলেও হতো, কারণ সেটা শেখ হাসিনার আমল কিন্তু আসলে ঠিক সেই অর্থে ফ্যাসিস্ট না। হ্যাঁ, রিসিস্ট হতে পারে, অথরিটেরিয়ান। জি, এখানে আমি সেটাই বলার চেষ্টা করছি যে সেখানে একটা ডিবেটের একটা ব্যাপার আছে। এটা ফ্যাসিস্ট কিনা সেটার একটা ডিবেটের একটা জায়গা আছে, সেই ডিবেটটা আমাদের হওয়া দরকার। সেটা কি ফ্যাসিস্ট কিনা, এটা কি নাৎসি জার্মানির মতো ফ্যাসিস্ট তাহলে, ইটালির মতো ফ্যাসিস্ট তাহলে, নাকি বাংলাদেশে একটা নতুন ধরনের ফ্যাসিজম আমরা তৈরি করলাম, সেটা হতে পারে সেটা। হ্যাঁ, কিন্তু নাকি এটা ফ্যাসিস্ট ট্যাকটিক্স, যেমন যখন আমরা দেখলাম যে হেলিকপ্টার থেকে গুলি ছুটছে, সেটা তো ঠিকই ফ্যাসিস্ট লেগেছে। হ্যাঁ, যখন দেখি যে চিহ্নিত করে মারার চেষ্টা করছে, তখন তো ঠিকই ফ্যাসিস্ট লেগেছে, কিন্তু আমরা সবকিছু ফ্যাসিস্ট নাও। আচ্ছা, এই যে একটা নুয়ান্সড একটা জায়গা, আসলে এটা কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট না। হ্যাঁ, কিছু কিছু জিনিস ফ্যাসিস্ট মনে হয়, কিছু কিছু জিনিস মনে হয় না, কিছু কিছু জিনিস এখন আমরা এই যে আবারও যে আমরা বলে দিতেছি, আমরা লেবেল করে দিচ্ছি যে আমরা এমন ভান করতে চাই যেটা তুমি খুবই পরিষ্কার, এটা ন্যাচারাল সায়েন্সের মতো, সোডিয়াম ক্লোরাইড দিলে এই লবণ হয়ে যাবে, সেরকম একটা জিনিস। আসলে কিন্তু জিনিসটা সেটা না। আমরা যখন সোশ্যাল সায়েন্সের দিক থেকে দেখি, তখন ব্যাপারটা কিন্তু আসলে সেটা না। তখন আমরা প্রত্যেকটা ক্ষেত্রেও আবার একই জিনিস না, প্রত্যেকটা রূপও একই রকম না। রেসিজম আর ফ্যাসিজমের মধ্যে অনেক মিল আছে। ন্যাশনালিজম কিন্তু আমাদেরকে নেসেসারিলি একদিক থেকে একটা পুঁজিবাদী সমাজে আমাদেরকে ফ্যাসিজমের দিকে নিয়ে যেতে চায়, কারণ সেটা সুবিধাজনক। যখন কন্ট্রোল হারিয়ে ফেলে ফ্যাসিস্ট একটা টেন্ডেন্সি চলে আসে, কিন্তু সেখানেও আবার একটা নুয়ান্সের জায়গা আছে। এই আলোচনাগুলো আমাদের হওয়া দরকার। আমাদের এই যে পরীক্ষার রেজাল্টের মতো রেজাল্টটা না দিয়ে আমাদের একটু বোঝা দরকার যে আমরা কোথায় আছি। এই একই জায়গা থেকেই আমাদের এখন এই আমাদের বুদ্ধিজীবীদের কাজ কিন্তু আমি মনে করি এটাই। হ্যাঁ, এই যে এই সময় এখানে যে এত ধরনের প্রশ্ন আছে, হ্যাঁ, এইগুলো যে আমরা এখনো সুরাহা করতে পারছি না, এখনো যে আমরা এগুলো নিয়ে আলাপ করতে পারছি না। ইনক্লুসিভ মানে কি আমরা জানি না, আমরা ধরে নিয়েছিলাম এটার মানে একটা মানে আছে, কিন্তু আমরা আসলে ঠিক এখন দেখছি যে না, ইনক্লুসিভ মানে অন্য একটা জিনিস, যেটা আসলে যেটা আমরা সাধারণভাবে ভাবি সেটা না। কিন্তু এটার কারণ কি? এটার কারণ হচ্ছে কি, যখন একটা কনসেপ্ট একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যায়, সেটা অন্যান্য মানে নিয়ে আগায়, অন্যান্য মানেগুলো নিয়ে নেয়। তার মানে এটা ভুল সেটা না, কিন্তু কনটেক্সটের ভিত্তিতে সেটা একটা নতুন একটা আইডিয়া নিয়ে আসে। আমরা কি দেখি ইনস্টেন্ট? আমরা দেখি যে বুদ্ধিজীবিতাও এক ধরনের একটা পোশাকি আকার এসছে। আমরা এই সময় কোনটা আসল কোনটা নকল সেটাও কিন্তু পার্থক্য করতে পারি না। কোনটা আসল অ্যানালিসিস কোনটা ভুল অ্যানালিসিস সেটাও আমরা পার্থক্য করতে পারি না। কেন পারি না? আমরা কিসের আটকে? যেমন আমি নিজেই শুনি, ও এত তোতলে কথা বলে, এটাই আমাদের বুদ্ধিজীবিতা। মানে অ্যাজ ইফ সুন্দর করে মেকানিক্যালি কথা বলতে পারাটাই হচ্ছে বুদ্ধিজীবিতার একটা দিক। এখানে আইডিয়ার সাথে কোনো আপনারা ভাববেন না, আপনারা কন্টেন্ট নিয়ে ভাববেন না আমি কেমন করে কথা বললাম, এটা নিউজ কাস্টারের মতো শোনালো কিনা, হয়তো সেটাই হয়তো আপনাদের এক ধরনের একটা ডেফিনেশন আকারে চলে আসে। তো এখন আমরা সেভাবে আমরা তখন ভাবতে পারি যে এটা তাহলে আমরা কিভাবে আমরা আগাতে পারি। এবং আমার মনে হয় যে এই যে জামি ভাইয়ের পেপারটা পড়ে যেটা আমি দেখছিলাম, যেখানে কিছু থিওরিটিক্যাল কিছু জায়গা আছে। যেমন আমরা যদি শুরুই করি, ধরেন উনি একটা গ্রামসির একটা আলোচনা দিয়েছেন, মার্কস একটা আলোচনা দিয়েছেন, এবং সেখান থেকে আমরা শুরু করতে পারি ওই জায়গা থেকে যে আমাদের যে কোনো সময় ওই যে ধারণাটা দ্যাট দ্য রুলিং আইডিয়াস আর দ্য আইডিয়াস অফ দ্য ক্যাপিটালিস্ট ক্লাস, সেখান থেকে আমাদের শুরু করতে হবে যে একটা এক ধরনের বায়াস থেকেই জানি যে কোনো দেশে আমরা যদি একটা
নেশন স্টেট ফরম্যাট আমরা গ্রহণ করি, তাহলে আমাদেরকে ধরে নিতেই হবে যে ক্যাপিটালিস্ট আইডিয়াস আর দ্য আইডিয়াস অফ দ্য আর দ্য রুলিং আইডিয়াস। সেগুলোর একটা বায়াস থাকবে, কেন? কারণ সেখানে পৃষ্ঠপোষকতা বেশি, সেখানে সেই ধারণাগুলোকে আমরা যে এখন গ্র্যান্টের দ্বারাই অনেক কাজগুলো করি, সেখানে এই গ্র্যান্টগুলো চলে যায়। আমাদের যতগুলো ইনস্টিটিউশন আছে, পলিটিক্যাল ইনস্টিটিউশন হোক, একাডেমিক ইনস্টিটিউশনগুলো সেই আইডিয়াগুলোকেই সামনে নিয়ে আসে। তো সেই সব জায়গায় যার কারণে এক ধরনের মার্জিনাল স্কলারশিপকেও জায়গা দেওয়ার একটা ইন্টেলেকচুয়াল একটা দায়িত্ব আমাদের তখন চলে আসে। তো তখন আবারও মনে করতে হবে যে আমাদের বুদ্ধিজীবী হিসেবে আমাদের জায়গাটা কি। আপনি বলছিলেন যে বুদ্ধিজীবীরা নেতৃত্ব দিতে পারে না, দিতে পারেনি, অপরচুনিস্টরা দিতে। বুদ্ধিজীবীদের কিন্তু নেতৃত্ব দেওয়ার কথা না। আমরা কিন্তু আসলে ছাত্র পড়াতে এসেছি, গবেষণা করতে এসেছি, আমরা কিন্তু রাজনীতি করতে আসিনি, আমরা কিন্তু পলিটিক্যাল অফিস ধরতে আসিনি, নেতৃত্ব দিতে আসিনি, আমরা অ্যানালাইজ করতে এসেছি। আমাদের কাজ হবে সুন্দর করে একটু ডিসক্রিপশনটা দেওয়া, আমরা যেটা দেখছি সেটা নানানভাবে কিভাবে দেখা যায় পৃথিবীটা সেগুলো দিয়ে দেওয়া। আমাদের দায়িত্ব না যে আমরা আপনাদেরকে সেই পথটা দেখাবো যে কোন দিকে গেলে ঠিক হবে, কারণ সেটা কিন্তু আমরা জানি না। আমরা যদি বলি যেটা আমরা জানি, আমরা একটা ভুল করছি। আমরা ব্যাখ্যাটা, অ্যানালিসিসটা হয়তো ঠিক মতো করতে পারি, কিন্তু আপনাদেরকে কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা বলার ক্ষমতা আমি অন্তত মনে করি না আমাদের আসলে আছে। আমরা যদি নেতৃত্ব চাই, যেটা আসলে জনসাধারণের মনন বুঝে নেতৃত্ব দেওয়ার একটা জায়গা থাকে, তাহলে আমাদের শ্রমিক শ্রেণীর কাছেই যেতে হবে। ইনফ্যাক্ট আমাদের বুদ্ধিজীবিতা, আমি মনে করি তাদের কাছ থেকেই আসতে হবে। তারাই আমাদেরকে পথ দেখাতে পারে, কারণ তারাই আমাদের দেশকে সামনে নিয়ে এসে, আমরা আমাদের দেশের অর্থনীতির দিকে যদি আমরা তাকাই, আমাদের দেশ যাদের উপর নির্ভর করে সামনে চলে তাদেরই একটা হক আছে আমি মনে করি এই দেশ কেমন হবে সেটা দেখানোর। তারাই জানে এই দেশটাকে কেমন করে চালাতে হয়। আমাকে আজকে ফ্যাক্টরিতে কাজ দেন, আমি পারবো ফ্যাক্টরির কাজটা করতে? আমি কিন্তু ঠিকই পারবো না। এই শ্রমিক যে কাজগুলো করে সেই কাজ কি আমরা করতে পারবো? আমরা পারবো না, কিন্তু অ্যানালাইসিস কিন্তু ঠিকই করে দিতে পারবো। তো এই যে আমাদের নানা ধরনের, আমি সেখানে এই গ্রামশীল ওই দিক থেকে আমি আই এগ্রি যে আমরা সবাই বুদ্ধিজীবী এক ধরনের, কিন্তু আমরা সবাই একই ধরনের বুদ্ধিজীবী না। আমাদের এক এক ধরনের স্পেশালাইজেশন আছে। আপনি একটা জিনিস ভালো জানেন, আমি একটা জিনিস ভালো জানি, এবং আমাদের ভাগাভাগিটা সেভাবেই করতে হবে। আমি যদি এখন বলি যে না আমি বুদ্ধিজীবী, আমার একটা ডিগ্রি আছে বলে আমি সবকিছু আপনাদের সবার থেকে ভালো জানি, সেটা কিন্তু আবারও এক ধরনের ফাইজলামি হবে, সেটা কিন্তু অনুচিত, সেটা আমাদের করাটা ঠিক না। এবং আবারও আমরা দেখি যে এই যে বুদ্ধিজীবিতার কাজটা, এই যে কেন পুঁজিবাদের সাথে সম্পৃক্ততা আছে, কারণ আবারও আমরা এই অপরচুনিস্টিক কারণে হোক বা স্ট্যাটাস জাস্টিফিকেশনের কারণে হোক, আমরা সেই ধরনের কাজটাই আমরা করে যাব যতক্ষণ না স্ট্যাটাস কোটা চেঞ্জ হচ্ছে। স্ট্যাটাস কোড চেঞ্জ হলে কিন্তু আমরা আবার সেটা অ্যানালাইজ করতে ওদিকেই আমরা চলে যাব। তো ওই দিক থেকে পার্ট অ্যান্ড প্যাকেজ অফ বিং অ্যান ইন্টেলেকচুয়াল ইজ আই সাপোজ ইজ অলসো বিং সামওয়াট অপরচুনিস্টিক, কিন্তু সেখানে আমরা আশা করবো যে সেখান থেকেও একটা অন্যান্য একটা জিনিস থাকবে। আমি একটা শেষ কথা বলে আমি শেষ করছি, যে হচ্ছে কি যে আমরা এভাবে কেন কথা বলি, সেটার একটা বিশ্লেষণ হতে পারে যে আমরা কেবল স্পেকটাকুলারটাই পছন্দ করি, খানিকটা ডিজিটাল স্পেসে আছি বলে। আমরা আপনি বলছেন যে ডিজিটাল স্পেসে আমরা এখন অনেক বেশি জানি, আমরা সবাই কিছু বলতে পারি, কিন্তু সেখানে কিন্তু ওটা যে আমরা সবাই নির্ভেজালভাবে বলতে পারি সেটা না। আমরা ওখানে আমরা সবাই অনেক গালিগালাজও করি, এবং সেখান থেকে আমরা কিন্তু সবাই সার্ভেইলড হচ্ছি। সার্ভেইলেন্স স্টেজটা কিন্তু ডিজিটাল স্পেসেই থেকে গেছে। তো ডিজিটাল স্পেসটা এক অর্থে একটা ডেমোক্রেটিক স্পেস, অন্য অর্থে একটা একটা জায়গা, সার্ভেইলেন্সের জায়গা। তো সেটা যে আমাদেরকে আসলে কোনো ধরনের মুক্তি দিচ্ছে সেটা কিন্তু না। তো এখন যদি আমরা আসলে মানে মনে করি যে আমাদের বুদ্ধিজীবিতার দায়িত্বটা কোথায়, তাহলে সেখানে আমি মনে করি যে সেখানে দায়িত্ব হবে যে এই পৃথিবীটাকে আরেকটু সুন্দর করার আইডিয়াগুলো কোথা থেকে আসতে পারে সেইখানে আমরা একটু মত দেওয়ার, যদি আমরা সেখানে কন্ট্রিবিউট করতে পারি। আমরা যদি একটা গণতান্ত্রিক রাষ্ট্র চাই, সেটা আমরা কিভাবে সেই দিকে যেতে পারি, গণতন্ত্র মানে কি। এই সময় যেমন এক ধরনের এই হাসিনার আমলে আমাদেরকে বারবার শুনতে হয়েছে গণতন্ত্র এখন শেষ, গণতন্ত্র হচ্ছে এন্ড অফ ইমাজিনেশন, গণতন্ত্র হচ্ছে এন্ড অফ এভরিথিং, এটা কাজ করে না, আমাদের অন্য কিছু ভাবতে হবে। এবং সেটা বলে বলে আমাদেরকে খাওয়ানো হয়েছে যে না 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 এই হাসিনার আমলটাই ঠিক আছে, সেটা কিন্তু সমস্যাজনক। হ্যাঁ, এইভাবে আমাদেরকে বুদ্ধিজীবীদের কাজ যে তারা আমাদেরকে থিওরিটিক্যালি আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে যে এটা অ্যাজ এ থিওরি, অ্যাজ এ প্র্যাকটিস ডেমোক্রেসি ইজ ডেড, কিন্তু সেখান থেকে আমাদের
উত্তীর্ণ হয়ে আসতে হবে যে আমাদের এই সময় আমরা এই ডিসেম্বর মাসে 14 ডিসেম্বর 16 ডিসেম্বর এই সময় আমরা যখন মুক্তির কথা বলি, আমি বলবো যে আমাদের মুক্তির পথেই থাকতে হবে এবং এই সময়ে গণতন্ত্র ছাড়া মুক্তির পথ আছে বলে আমি মনে করি না। হ্যাঁ, যার কারণে আমাদের সেই জায়গা থেকেও আমরা যখন অ্যানালিসিসটা করি তখন আমাদের সেই দিকেও নজরটা রাখতে হবে যে কোন পথে গেলে আমরা আসলেও মুক্তির পথে থাকতে পারি। তো সেটা বলেই আমি শেষ করছি। থ্যাংক ইউ। এখন আলোচনায় অংশ নেবেন বিশিষ্ট লেখক ও শিল্পী অরূপ রাহি। আমি জনাব অরূপ রাহিকে সবাই অনুরোধ জানাচ্ছি। আজকের এই সভার সম্মানিত সভাপ্রধান এবং উপস্থিত আলোচকবৃন্দ এবং আপনারা যারা আজকের এই আয়োজনের প্রতি সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস এবং আমরা জুলাই গণঅভ্যুত্থানের পরের বাংলাদেশে এখন বাস করতেছি এবং এই গণঅভ্যুত্থানের পরে বুদ্ধিজীবী দিবস ব্যাপারটা বাংলাদেশে অবশ্যই নতুন করে আলাপের মধ্যে আসছে এবং তার একটা দিক হচ্ছে সমাজের একটা অংশ এই বুদ্ধিজীবী দিবস, মুক্তিযুদ্ধ, গণহত্যা এবং বুদ্ধিজীবী হত্যা এই পুরো ব্যাপারটাকে এক ধরনের অস্বীকার করার একটা চিন্তা এবং তৎপরতার মধ্যে বাস করেন। এটাকে তাদের রাজনৈতিক কাজ এবং আদর্শিক কাজ এখানে গ্রহণ করে অনেকেই এখানে অবস্থান করেন। সেরকম একটা জায়গা, সেরকম একটা আলাপ সমাজে চালু আছে। একই সঙ্গে আমরা আজকে এই মিলনায়তনে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুদ্ধিজীবীদের জীবন জবান এইসব নিয়ে আলাপ করতেছি। সেই অর্থে একটা বেশ ক্রিটিক্যাল একটা সময়। আমরা গণঅভ্যুত্থানের পরে অনেকে হয়তো বলতে শুনছি যে আমরা তো গণঅভ্যুত্থানে চাইছিলাম একটা বৈষম্যহীন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ ইত্যাদি ইত্যাদি, কিন্তু অনেক ক্ষেত্রে সেটা আমরা দেখতে পাচ্ছি না। এবং যে আমি সূচনা বক্তব্যে সেটা অনেক আপনারা উদাহরণ পাইছেন। মাজারের হামলা, ফকির মাস্তানদের উপরে হামলা, নারীর উপরে হামলা, আদিবাসীদের উপরে হামলা, নন বাইরেরই মানুষদের উপরে হামলা, জুলুম, নির্যাতন। এই যে পুরো ব্যাপারটা, এই পুরো ব্যাপারগুলো তো এমনি ঘটতেছে না। এবং গণঅভ্যুত্থানের পরে অর্থাৎ কর্তৃত্ববাদী ফ্যাসিস্টিক একটা রেজিম সেইটা পতন ঘটানোর পরে আমরা অটোমেটিক্যালি একটা গণতান্ত্রিক এবং বৈষম্যহীন সমাজ পাবো, এইরকম একটা আরামমূলক চিন্তার মধ্যে যে আমরা ছিলাম সেটা এখন প্রমাণিত হচ্ছে। অর্থাৎ সমাজে যাদেরকে আমরা আজকে বুদ্ধিজীবী বলে বলতেছি, এই বুদ্ধিজীবী সহ পুরো সমাজের মধ্যে কোনো বুদ্ধিবৃত্তিক গভীর ব্যাপক প্রস্তুতি ছিল না, যেই প্রস্তুতির উপরে নির্ভর করে একটা গণঅভ্যুত্থানের পরে একটা সমাজ বৈষম্যহীন গণতান্ত্রিক ন্যায় ইনসাফের সমাজ রাষ্ট্র প্রকল্পের মধ্যে ঢুকতে পারে। এই কথা বলাটা একটু অনেকের জন্য অস্বস্তিকর। আমি যদি এটা বলি, কিন্তু আমি এটা বলতেছি কয়েক মাস ধরেই, যে আমাদের এই যে এই আকাঙ্ক্ষার কথা বলি এবং হতাশার মধ্যে পড়ি, এটা তো কারণ আছে। তো একটা অংশ তো মনে করছে যে এটা আমাদের আমরা সেই বৈষম্যহীন বাংলাদেশ কায়েম করে ফেলছি এবং এখন আমরা যাবো তাই সবই আমরা সমান করে ফেলাবো। তারা সমান করে ফেলাবে, এইটা তাদের বৈষম্যহীন বাংলাদেশ। তারা কোনো বৈচিত্র্য রাখবে না, তারা কোনো বহুত্ব রাখবে না। এটাই হচ্ছে নতুন গণতান্ত্রিক এবং বৈষম্যহীন বাংলাদেশ। সবাই সমান, তোরা সবাই সমান হয়ে যায়। এই অবস্থায় আমরা পড়লাম। এর ভিত্তি আছে তো, এর ভিত্তির একটা দিক হচ্ছে বুদ্ধিবৃত্তিক এবং জ্ঞানতাত্ত্বিক ভিত্তি, আর একটা মাত্রা হচ্ছে রাজনৈতিক এবং সামাজিক সাংগঠনিক প্রস্তুতির অভাব। এই দুটা মিলে আমরা নতুন বাংলাদেশের মধ্যে ঢুকছি এবং ফলাফল হচ্ছে যে আজকে আমাদেরকে এই সব ঘটনা দেখতে হচ্ছে। এবং আশঙ্কা হচ্ছে অনেকেরই, আমাদের অনেকেরই, অনেকাংশেই, যে আমরা ঠিক কতখানি একটা গণতান্ত্রিক রূপান্তরের মধ্যে থাকতে পারতেছি বা পারবো।
এখন এই যে আমাদের বন্ধু জামি বলে গেল না যে বিতর্কের ভারতবর্ষে, তৎকালীন ভারতবর্ষে এখন দেখলাম মানে জিনিসপত্র হাওয়া হয়ে গেছে, যে বিতর্কের মধ্যে কয়েকটা অংশ থাকে বা পদ্ধতি থাকে, বাদ, জল্প, বিতর্কা, আরো তিনটা আছে। তার একটা হচ্ছে ছল, ছল করে, এই ছল, জাতি, শব্দ, উপমা, এগুলো আছে আর কি বিতর্ক শাস্ত্রের মধ্যে, তর্ক ন্যায় শাস্ত্রের মধ্যে। আমরা মূলত ছলের মধ্যে বাস করতেছিলাম। আমরা কিরকম ছলে বাস করতেছিলাম? আমরা ভেবে নিয়েছিলাম যে একটা এইরকম একটা কর্তৃত্ববাদী ফ্যাসিস্টিক রেজিম পতন হইলেই অটোমেটিক্যালি গণতন্ত্র এবং বৈষম্যতা চলে আসবে। এর জন্য কোনো বুদ্ধিবৃত্তিক, সামাজিক, রাজনৈতিক পরিস্থিতি আমাদের লাগবে না। আমাদের রেটরিক ছিল অনেক বেশি, তলায় কোনো বস্তু ছিল না। এই যে রেটরিক সর্বস্ব একটা সমাজ আমরা বোঝাইছি, অর্জন করছি বা নির্মাণ করছি, এইটার পেছনে ওই বুদ্ধিজীবীদের একটা বড় দায় আছে। এবং আমি মনে করি যে আমাদের এই মানে মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্মের বুদ্ধিজীবী যারা, আমি এখানে বুদ্ধিজীবীর মোটামুটি সমাজে গৃহীত সংজ্ঞা গ্রহণ করতেছি। গ্রামসিয়ান অর্থে বুদ্ধিজীবী কি, কান্টিয়ান অর্থে কি, মার্কসিয়ান অর্থে কি, ওই বিতর্কে আমি যাচ্ছি না। কনসেপ্ট এবং ক্যাটাগরি, সমাজ বর্গ এবং এপিস্টেমিক ক্যাটাগরি হিসেবে বুদ্ধিজীবী এই তার যে বিবর্তন, সেই দেশে আমি যাব না। ওটার মধ্যে ক্রিটিক্যাল একটা চিন্তা রেখে আমি আলাপটা করার চেষ্টা করতেছি। তো এই যে আমাদের যে এই যে একটা নতুন একটা সংকটে পড়ছি আমরা, এই সংকটের পিছনে একটা বড় দায় দায়িত্ব হচ্ছে আমাদের এখানকার বুদ্ধিজীবী সমাজের। কারণ এই বুদ্ধিজীবী সমাজের মধ্যে আপনি দেখবেন না আমরা এমন কোন চিন্তা, আলোচনা, প্রস্তাব তৈরি করতে পারছি গত 15, 16, 20 বছরে, যেই চিন্তা, আলোচনা, প্রস্তাব, গভীর সমাজ বিশ্লেষণ আমাদেরকে একটা ওইরকম একটা গণতান্ত্রিক সমাজ, ন্যায় হিসাবে সমাজ নির্মাণের দিশা দিতে পারত, যেখানে বহুত্ববাদ, যেখানে ইনক্লুসিভিটি, যেখানে সকলের সমান মর্যাদা এবং অধিকার, এটা রেটরিক আর থাকে না। ওটা সমাজের এবং রাজনীতির প্রকল্পের মধ্যে থাকে। ওটা কেন সম্ভব হয় না? এইটার পেছনে আমি মনে করি যে আমাদের এখানকার সমাজের বুদ্ধিজীবীদের ঐতিহাসিক যে পরিগঠন, চিন্তার জায়গা থেকে, জ্ঞানতাত্ত্বিক জায়গা থেকে, সেটা একটা বড় দায় মানে ভূমিকা রাখছে। আমি জিনিসটা একটু সহজ করার চেষ্টা করি। কিরকম? যেমন ধরেন যে ৭১ পর্যন্ত আমাদের সমাজের বুদ্ধিজীবীদের একটা মোটামুটি একটা সহজ অবস্থা ছিল। সহজ অবস্থা বলতে প্রায় অটোমেটিক অবস্থা কি? সেটা হচ্ছে অ্যান্টি কলোনিয়াল স্ট্রাগল হিস্ট্রি, উপনিবেশবিরোধী সংগ্রাম এবং জাতীয়তাবাদী মুক্তি সংগ্রামের যে আবহ, তার যে জ্ঞানতাত্ত্বিক, সামাজিক, রাজনৈতিক আবহ, সাংস্কৃতিক আবহ, তার মধ্যে বাস করেই আমরা অনেকে প্রগতিশীল থাকতে পারতাম, অনেকে এমনকি ধর্মবাদী থাকতে পারতাম, ইত্যাদি অনেকে থাকতে পারতাম। ওইটা প্রায় সহজ একটা অবস্থা হতে সম্ভব হইত। কিন্তু ৭১ পরবর্তী বাংলাদেশ যা কিনা একটা নতুন ধরনের জাতি রাষ্ট্র অভিজ্ঞতা, শুধুমাত্র পাকিস্তানের অভিজ্ঞতা নয়, এবার বাংলাদেশের অভিজ্ঞতা যুক্ত হচ্ছে। এই রকম একটা রাষ্ট্র অভিজ্ঞতার মধ্যে পড়ার পরে সমাজটা ঠিক কিভাবে গণতান্ত্রিক উপায়ে থাকবে, ঠিক কিভাবে বৈষম্যহীন সমাজ রাষ্ট্র প্রকল্প নির্মাণের মধ্যে থাকবে, সেই জায়গাটায় আমাদের যে বুদ্ধিবৃত্তিক প্রস্তুতি, জ্ঞানতাত্ত্বিক প্রস্তুতি, সেখানে একটা বড় সমস্যা ছিল। কি সেটা হচ্ছে যে আমরা মোটামুটি একটা যেভাবে জাতীয়তাবাদী চিন্তা গঠিত হয়, তার যে পাটাতন থাকে, উপনিবেশ বিরোধিতা এবং ঔপনিবেশিক আধুনিকতার সঙ্গে তার ইন্টারাকশন, মোকাবেলা, নেগোসিয়েশন বা ইত্যাদি ইত্যাদি, সেইটার মধ্যেকার যে নতুন চৈতন্য, ওই বুদ্ধিবৃত্তিক জ্ঞানতাত্ত্বিক প্রস্তুতি আমাদের মোটামুটি সাকুল্যে ছিল। সেইটার এক ধরনের গতিজড়তায় বাংলাদেশ চলছে, আসলে এক ধরনের গতিজড়তায় চলছে বাংলাদেশ। এবং এরপরে আমরা যখন পোস্ট কলোনিয়াল নেশন স্টেটের একটা নতুন অবস্থায় পড়লাম, বিশেষ করে আমি আলাপটা ছেড়ে যাচ্ছি দ্রুত শেষ করার জন্য, আমরা যখন বিশেষ করে ধরেন যে উন্নয়নের দশকে ঢুকলাম, অর্থাৎ 80s এর পরে 90s, এরকম রমরমা সময় উন্নয়নের দশক, এবং বৈশ্বিকভাবে যদি আমরা দেখি বিশ্বের বিশাল পর্ব এবং মুক্তবাজার অর্থনীতি, নয়া উদারনীতিবাদ, এইরকম সমস্যার মধ্যে বা ঘটনার মধ্যে আপনি যুক্ত করেন 9/11, টুইন টাওয়ার, আপনি মনে করেন যে ওয়ার অ্যান্ড টেরর,
এই সব তিনি যুক্ত করেন এবং এবার দুনিয়ার অবস্থা দেখেন। এই দুনিয়ার অবস্থাটা আসলে কি, সেইটার ক্ষেত্রে আমাদের একটা বড় চিন্তা দায়িত্ব ছিল সমাজ হিসেবে আমাদের। আমি এটা শুধু বুদ্ধিজীবী বলতেছি না, সমাজ হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে যে এই ব্যাপারটাকে কম্প্রিহেন্ড করা, বোঝা, এবং সেটা আদের সাবেকি ঔপনিবেশিক জাতীয়তাবাদী অটোমেটিক প্যারাডাইমের বাইরে বোঝা। সেই ক্ষেত্রে আমরা গুরুতরভাবে ব্যর্থ হয়েছি। আমরা এই যে বিশ্বায়ন অর্থাৎ ঔপনিবেশিক বর্ণবাদী পুঁজিবাদ, তার যে এক্সপানশন এবং তার যে কন্ট্রোল, তার যে ম্যানেজমেন্টের নতুন প্রকল্প, নতুন ব্যবস্থাপনা, নতুন গ্রামার, এবং তার যে নির্দিষ্ট দেশীয় অভিজ্ঞতা, আমাদের দেশের অভিজ্ঞতা, সেটা মিলায় আমরা যে নতুন একটা সাংস্কৃতিক, রাজনৈতিক এবং জ্ঞানতাত্ত্বিক চ্যালেঞ্জের মধ্যে পড়লাম, এই জায়গাটায় আমরা সমাজগতভাবে গভীরভাবে আমাদের কোনো প্রস্তুতি বা লক্ষ্য বা উদ্বেগ চিন্তা ওই অর্থে ছিল না। আমি দুটো উদাহরণ দিয়ে বলি সেটা। একটা হচ্ছে যে ধরেন আমাদের সমাজের মধ্যে প্রগতিবাদী, তারপরে ধর্মবাদী ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ সেকুলার এবং লিবারাল এবং যারা কিনা ধর্মভিত্তিক রাজনীতির কথা বলেন বা আইডেন্টিটি পলিটিক্স করেন ওই অর্থে, তাদের কোনো অংশই এই আলাপটা আমরা করতে আগে এসে দেখলাম না যে এই যে ওয়ার এন্ড টেরর, গ্লোবালাইজেশন, উন্নয়ন নামে এক ধরনের নতুন একটা বর্ণবাদী ঔপনিবেশিক পুঁজিবাদের যে ম্যানেজেরিয়াল পদ্ধতি বা গভর্নমেন্টাল পদ্ধতি, সেইটার পলিটিক্সটা কি। এই যে একটু আগে বললেন আমাদের বন্ধু নাভিন যে উন্নয়ন, ডেমোক্রেসি এন্ড হয়েছে, একটা আলাপ ছিল হাসিনা আমলে যে উন্নয়ন আছে, গণতন্ত্র দিয়ে কি হবে। এখন উন্নয়ন আছে, গণতন্ত্র দিয়ে কি হবে, এই আলাপ এবং এই আলাপটা দুনিয়ার অন্য অংশে কিভাবে হাজির হয়, অর্থাৎ ইউরোপে বা পশ্চিমে হোয়াইট সুপ্রিমেসির এমার্জেন্সটা কি করে ঘটলো, ওখানকার মতো করে একটা আইডেন্টিটি পলিটিক্স কি করে এমার্জ করলো, আমাদের অঞ্চলে কি করে আমাদের মতো করে একটা ওয়ারেন্টারের দিকে থাকা, আর্গুমেন্টের এবং লজিকের মধ্যে ঢুকে থাকা আইডেন্টিটি পলিটিক্স এখানে এমার্জ করতেছে। এবং এই দুটোকে একসঙ্গে বোঝার কোনো জ্ঞানতাত্ত্বিক কোনো কি বলা যে জ্ঞানতাত্ত্বিক কোনো আয়োজন, প্রকল্প বা পদ্ধতি আমাদের সামনে হাজির নাই। আমাদের এখানকার বুদ্ধিজীবীদের একটা বড় কি বলা যে অনুপস্থিতির চিন্তা, সেটা হচ্ছে যে এখানে ধরেন সোশিওলজিক্যালি যদি বলি, সমাজতাত্ত্বিক ভাবে, যে মডার্নাইজেশন থিওরি কেন ফেল করলো, সেকুলারাইজেশন থিওরি কেন ফেল করলো, এই আলাপটা আমাদের এখানে আসলো না। কারণ হচ্ছে মোটা দাগে আমাদের এখানকার রাইট উইং এবং লেফট উইং এবং লিবারালরা, চিন্তক বুদ্ধিজীবী সবাই মোটামুটি জ্ঞানতাত্ত্বিক ভাবে ঔপনিবেশিক আধুনিক যুক্তি কাঠামো, চিন্তা কাঠামোর মধ্যে বাস করা বুদ্ধিজীবী আমরা। ফলে এইটা যে নতুন একটা কনটেক্সট, এটা একটা নতুন অবস্থা, চৈতন্যের সমাজ কাঠামোর, পুঁজিবাদের, জাতি রাষ্ট্র প্রকল্পের ইতিহাসের মধ্যেকার এই অবস্থাটার একটা দেশকাল ভিত্তিক বিচারের কোনো কায়দা কারণ, চিন্তাগত জ্ঞানতাত্ত্বিক কোনো উপকরণ আমাদের সাথে নাই, বা আমরা সেটা অনুসন্ধানও করি নাই। ফলে আমরা মোটামুটি একটা ভয়াবহ রকম স্থানীয় ফ্যাসিস্টিক কর্তৃত্ববাদী শাসন, যেটা মূলত গ্লোবাল ক্যাপিটালিজমের লোকাল কনটেক্সটের একটা কি বলা যায় যে আমরা বলতে পারি যে উদাহরণ, যেটা টোস্কানোর উদাহরণটা খুব গুরুত্বপূর্ণ। আলবার্তো টোস্কানো কিন্তু তার ফ্রেমিংটা কিন্তু মূলত আমি যেটা থেকে বলছি সেখান থেকেই আসা, অর্থাৎ আমি এটা একা না, দুনিয়া অনেক তার থেকে সেটা শেয়ার করেন যে এই যে ঔপনিবেশিক বর্ণবাদী পুঁজিবাদ, সেইটা ইউরোপে বা পশ্চিমে কি করে ফ্যাসিস্ট রেজিম, কর্তৃত্ববাদী রেজিম হাজির করে। আমি বলছি যে এটা পোস্ট কলোনিয়াল নেশন স্টেটের মধ্যে কি করে বারবার কর্তৃত্ববাদ এবং ফ্যাসিস্ট রেজিম হাজির হতে থাকে, এই প্রবণতা কেন, তার স্পেসিফিক কারণটা কি, এই নিয়ে আমাদের সমাজে কোনো গভীর জ্ঞানতাত্ত্বিক, সমাজতাত্ত্বিক আলাপ আমরা গত 20 বছরে তেমন লক্ষণীয় কোনো আলাপ আসি না। আপনারা বলে না, আমি ভুল বলতে পারি, আমার চোখে না পড়তে পারে, আমি দেখতে পাইনি। এইরকম একটা অবস্থায় আমরা চরম নিপীড়িত, চরম নির্যাতিত, চরম ভয়াবহ জুলুমের মধ্যে থাকা জনগোষ্ঠী হিসেবে আমরা রেজিস্ট করছি, প্রতিরোধ করছি এবং গণঅভ্যুত্থান করছি। এটা অটোমেটিক্যালি একটা গণতান্ত্রিক ন্যায় ইনসাফের সমাজ, রাষ্ট্র প্রকল্পের কোনো নিশ্চয়তা দেয় না। বরং এই যে বিশ্ব ঐতিহাসিক বাস্তবতা, এই যে ঔপনিবেশিক বর্ণবাদী আধুনিকতার রাষ্ট্র প্রকল্প, জাতিবাদী প্রকল্প, পরিচয়বাদ, যেটা মূলত ঔপনিবেশিক আধুনিক
জ্ঞান তত্ত্ব, সমাজতত্ত্ব, অ্যানথ্রোপোলজি দিয়ে তৈরি হওয়া, এই যে আমাদের ধর্মের বুঝ যেটা ঔপনিবেশিক গভীরভাবে, এই যে আমাদের রাষ্ট্রচিন্তা যেটা গভীরভাবে ঔপনিবেশিক, এই যে আমাদের আইন চিন্তা যেটা গভীরভাবে ঔপনিবেশিক, এই যে আমাদের জেন্ডার চিন্তা যেটা গভীরভাবে ঔপনিবেশিক, এই বিষয়ে আমাদের যদি নজর না ফেরাই, আমাদের এই দেশীয় অভিজ্ঞতা, পার্টিকুলার অভিজ্ঞতা, ইউনিভার্সাল এবং পার্টিকুলারের আলাপটা করতে হবে। কিন্তু আমি এক্সেপশনালিজম অ্যাভয়েড করতেছি। এক্সেপশনালিজম বলবে হচ্ছে যে যারা ফ্যাসিস্ট পলিটিক্স তাদের করতে চায়, এর বাইরে গিয়ে ইউনিভার্সাল এবং পার্টিকুলারকে একসঙ্গে বোঝার জন্য আমাদের জন্য প্রয়োজনীয় একটা সামাজিক বুদ্ধিবৃত্তিক জ্ঞানতাত্ত্বিক প্রস্তুতি, সেইটার অভাব আমি মনে করি আমাদের এখানে গভীরভাবে এখনো আছে। এবং এইখান থেকে বের না হলে আমরা এখানকার মতো করে যে ফ্যাসিস্টিক পলিটিক্সের সম্ভাবনা আবার নতুন করে আমরা দেখতে পাচ্ছি, সেটা মোকাবেলা করা সম্ভব না। আমি দু তিনটা ছোট কথা বলে এখন শেষ করতেছি। এক হচ্ছে তাহলে এখানকার আমাদের জন্য কয়েকটা বড় চ্যালেঞ্জ আছে, এবং এই চ্যালেঞ্জগুলো আমাদেরকে জীবনের ঝুঁকি নিয়ে করতে হয়েছে। আমরা হাসিনা আমলে কর্তৃত্ববাদী শাসনের বিরোধিতা করছি, সবাই মিলে করছি, নানাভাবে করছি। এখন যে নতুন অবস্থা, এইটার আগের ঘাটতি মোকাবেলা করে, আগের ঘাটতি পোষায় নিয়ে বা আগের ঘাটতি পূরণ করে নতুন রকম লড়াইয়ের প্রস্তুতি নিয়ে আমি দু তিনটা ভাবার জন্য পয়েন্ট দিয়ে আমরা শেষ করছি। এক হচ্ছে আমাদের এই যে সমাজ, রাষ্ট্র, জাতি, পরিচয়, ধর্ম বিষয়ক, সেকুলারিজম বিষয়ক বোঝাপড়ার ক্ষেত্রে যে ঔপনিবেশিক আধুনিক বর্ণবাদী পরিকাঠামো, যেটা আমরা আয়াসে এবং অনায়াসে আমরা অর্জন করে বসে আছি নির্লিপ্ত ভঙ্গিতে, এইখান থেকে বের হওয়ার একটা কায়দা কারণ আমাদের ভাবতে হবে। অর্থাৎ আমাদের একটা জ্ঞানতাত্ত্বিক, এই যে আমার বন্ধুরা একটু বি ইভলিউশন নিয়ে অনেক কথা বলে গেছেন, তো আমি কিছু বলতে চাইছি না এই বিষয়ে, কারণ বি ইভলিউশন একটা বাজওয়ার্ড হয়েছে অবশ্যই, কিন্তু এর মানে এই নয় যে এই আলাপটা ফেলে দিতে হবে। বি উপনিবেশন অত্যন্ত জরুরি একটা আলাপ, যেটা দুনিয়ার আগামী দুনিয়ার ব্যাপারটা কি ঘটবে তা দ্বারা নির্ধারিত হবে। মানে অ্যান্টি কলোনিয়াল স্ট্রাগল বা উপনিবেশিক সংগ্রামের ধারাবাহিকতা দিয়ে আমাদের কোন কোন রকম মুক্তির দিগন্ত উন্মোচন করব নিজেদের এবং জগতের, সেইটাই বি ইভলিউশনের আলাপ। এই যে বৈশ্বিক ঔপনিবেশিক বর্ণবাদী পুঁজিবাদ, আমরা যদি এর মধ্যে বাস করতে চাই, তাহলে আমাদের বি ইভলিউশন দরকার নাই তো। কিন্তু একই সঙ্গে বি উপনিবেশন যে রাইট উইং পলিটিক্স এর জন্য যে একটা কি বলা যে তাত্ত্বিক টুল হয়ে উঠলো, এটা নাম হচ্ছে ছল। আরএসএস এই কাজটাই করে, বিজেপি এই কাজটাই করে। ওদের প্রথম ডিকলোনিয়াল প্রাইম মিনিস্টার মোদি। আমাদের এখানে এরকম অনেক লোক আছে যারা ডিকলোনিয়াল রেটরিক ব্যবহার করতেছে। এর মানে কি এই যে আমরা ডিকলোনিয়াল বা বি উপনিবেশনের আলাপটা ছেড়ে দিব, তাহলে আমাদের বর্ণবাদ রাখতে হয়, তাহলে আমাদের পশ্চিমা লিঙ্গীয় ব্যবস্থা রাখতে হয়, তাহলে আমাদের মানে এইসব হায়ারার্কি রাখতে হয়, যেটাকে আমরা কাণ্ড জ্ঞান দিয়ে প্রকৃতি বলে বুঝি, তারপরে নিয়ন্ত্রণ, দখল এবং ক্লাইমেট চেঞ্জ গ্রহণ করে ফেলতে হয়। এসবই তাহলে আমরা কবুল করে নেই। যদি কবুল না করি, তাহলে আমাদেরকে ডিকলোনিয়াল আলাপ করতে হবে। সেটা কিভাবে করবো সেটা হচ্ছে আলাপ। কিন্তু এই এপিস্টেমিক জ্ঞানতাত্ত্বিক এই বি ইভলিউশনটা আমাদের জন্য প্রথম একটা জরুরি কাজ, যারা নিজেদেরকে বুদ্ধিজীবী বা চিন্তক বা ভাবুক ইত্যাদি মনে করতে চায় বা সমাজে চিন্তার জন্য আগাতে চায়। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আমাদের এখানে এটাও বি ইভলিউশনের সঙ্গে সম্পর্কিত আলাপ, যে আমাদের এখানে একটা অটোমেটিক একটা চিন্তা আছে যে আমরা একটা নেশন স্টেট, একটা স্বাধীন সত্তা জগতে, এটাই হচ্ছে কথা, জগতে সবাই হচ্ছে একটা স্বাধীন জাতি রাষ্ট্র মিলে একটা দুনিয়া। এই যে মেথোডোলজিক্যাল ন্যাশনালিজম, এখান থেকে বের হওয়া দরকার। আর একটা হচ্ছে যে আমাদের এখানে তাহলে রাষ্ট্র পরিচয়বাদী রাষ্ট্র প্রকল্প, সেটা কি করে এই বৈশ্বিক বর্ণবাদী পুঁজিবাদী ব্যবস্থা, তার সীমানা ব্যবস্থা এবং তার ইত্যাদির সঙ্গে সম্পর্কিত, সেখান থেকে বুঝে আমরা কি করে একটা পরিচয়বাদ মুক্ত, এখানে বহুত্বর আলাপ আসবে, এখানে ইনক্লুশনের আলাপটা আসবে। পরিচয়বাদ সংখ্যালঘু প্যারাডাইম যেটা সেট করে, অর্থাৎ সংখ্যালঘু করণ আমি বলি, মাইনরিটাইজেশন, এই প্রকল্পের বাইরে কিরকম ভাবে একটা রাষ্ট্র প্রকল্প হইতে পারে, সেই আলাপের দিকে যাওয়া, এটাও বি ইভলিউশনের আলাপ। এই আলাপগুলো আমাদের করতে পারতে হবে। আমাদের পলিটি, আমাদের সমাজ রাষ্ট্র প্রকল্প, রাজনৈতিক ব্যবস্থাকে বি উপনিবেশিত করার একটা চিন্তার জগতের মধ্যে আমাদেরকে ঢুকতেই হবে। তা না হলে যেটা হবে যে আমরা মোটামুটি আর একবার ৭১ পর্বের পরে যে আমাদের যে বুদ্ধিজীবী সমাজের যে এক ধরনের চিন্তার আলস্য ছিল অনেকের মধ্যে, সবার বলতেছি না, এখনো আমাদের সমাজে চিন্তা আলস্য আছে।
এই চিন্তার আলস্যতা থেকে মুক্তি যদি হয় আমাদের, আমরা আমাদের আগামী সমাজ নিয়ে কিছুটা আশাবাদী হতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব অরূপ রায় আপনাকে। সুধীমণ্ডলী, এখন আলোচনা করবেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি জনাব হাসনাত কায়ুম। আমি তাকে অনুরোধ জানাচ্ছি আলোচনা অংশগ্রহণের জন্য। আজকের এই আয়োজনে সম্মানিত সহ-আলোচক বৃন্দ এবং সুধীমণ্ডলী, আমি প্রথমেই এই দিনে আসলে আমাদের যারা শহীদ হয়েছিলেন এবং এই ধারায় এখনো পর্যন্ত আসলে যারা বিভিন্ন কারণে দৃশ্যত এবং অনেক সময় লোকচক্ষুর আড়ালে একই ভাগ্য যাদের বরণ করতে হচ্ছে, তাদের সবাইকে স্মরণ করে সম্মান জানিয়ে আমি কয়েকটা কথা বলে আমার কথা শেষ করব। কারণ আমি নিজে এই আলোচনার জন্য কোনোভাবেই নিজেকে উপযুক্ত লোক মনে করি না। আমি এখানে এসেছি আসলে এই দুইটা সুবিধা হয় আমার, এরকম কোনো একটা আলোচনায় আমি অনেক সময় রাজি হয়ে যাই যে অনেকের জ্ঞান গর্ব আলোচনা আমার শোনার সুযোগ হয়। আর আমরা যারা আসলে অনেকগুলো জিনিস আমাদের অনুরোধ করার ইচ্ছা করে ওনাদেরকে, যেগুলো এমনিতে হরহামেশা হয় না, মানে একসাথে দেখা হয় না। রাজনীতির সাথে আমরা যারা ধরেন মাঠ পর্যায়ে কাজ করি, তারা অনেকগুলো সংকটের মধ্যে ছিলাম, আছি, এবং খুব অদূর ভবিষ্যতে এখান থেকে বেরোতে পারবো এরকম মনে হয় না। সেই জায়গাটাই আসলে ওনাদের এক ধরনের সহায়তা আমরা আসলে আশা করি, আকাঙ্ক্ষা করি। অনেক সময় আসলে বুঝতে পারি না অনেক জিনিস, সেটা প্রশ্ন করার জন্যই এই সুযোগটা আমি অনেক সময় নেই। তো এই দুইটা বিষয়ের জায়গা থেকে দুইটা কথা মূলত বলব। আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলতে পারি। আমার বয়সের যারা, কিংবা আমার চেয়ে বেশি বয়সের যারা যৌবনকালে আসলে এক সময় বিপ্লবী হতে চাইছিলেন, বামপন্থী হয়েছিলেন, কমিউনিস্ট হওয়ার জন্য চেষ্টা করছেন, এবং তাদের এক ধরনের একটা পড়াশোনা, এক ধরনের একটা জীবনযাপন পদ্ধতি ছিল। আমি এটা আরেক জায়গায় বলছি যে আমি ধরে আমার যৌবনকালে একটা খুব কি বলা যায় যে এখনকার ভাষাটি কিভাবে বলে আমি জানি না, মানে একটা তীব্র বামপন্থী গ্রুপের সাথে আমি যুক্ত ছিলাম। বামপন্থী গ্রুপগুলির মধ্যে দুইটা জিনিস হয় যে ধরেন ওইরকম ওই সময় হইতো, এখন তো আর ধরেন নাই। আমাদের যাদের একটু লেখালেখি করা, একটু গান করা, একটু কবিতা লেখা কিংবা একটু প্রবন্ধ লেখার একটা থাকে না ভেতর থেকে এক ধরনের একটা বয়সের তাড়না, তখন আমাদের একটা লিখতে গেলে তারপরে খুব একটা মানদণ্ড আসলে আমাদের আরোপ করতে হতো নিজেদের উপরে, যেটা আসলে শ্রেণী দৃষ্টিভঙ্গি থেকে ঠিক হচ্ছে কিনা, আমার এই লেখা আসলে আমার যে দর্শন, এই দর্শনের সাথে আসলে যায় কিনা, না গেলে আসলে লেখাটা তো এটা প্রকাশ করা উচিত হবে না, বা এরকম ভাবা উচিত হবে না। ভাবনার উপর এক ধরনের সেন্সেশন, যে আমি যা পছন্দ করি এবং যা ভাবি, এইটার আসলে অন্য একটা মানদণ্ড আছে যে এটাকে ঠিক করবে, যে এটা হচ্ছে সঠিক ভাবনা। এবং এই সঠিক ভাবনাটা সম্পর্কে আমাদের কোনো স্পষ্ট ধারণা ছিল না। আমি ওই জন্য বলতেছি কথাটা, মানদণ্ডটা থাকে, আমি খারাপ এটা বলতেছি না। আমরা যারা নিজেরাই মানদণ্ডটা নিজেদের উপরে আরোপ করতাম, আমাদের নিজেদের বোঝাবুঝির মধ্যে অনেকটা ঘাটতি ছিল, এবং সেইটা আসলে নিজেদেরকে কেবলমাত্র শৃঙ্খলিত করা ছাড়া আর খুব বেশি কাজে আসে না। এক্সাম্পল দিতে পারি, আমি ধরেন ফোক খুব পছন্দ করি, খুবই পছন্দ করি। আমি ভাটি অঞ্চলের মানুষ, তো আমি ধরেন একটা কট্টর বাম রাজনীতি করা লোক। সারাদিন সারা রাত যাদের সাথে বসি তাদেরকে তো ধরেন মার্ক্সবাদ, বস্তুবাদ, দান্দিক বস্তুবাদ, ঐতিহাসিক বস্তুবাদ, এই জায়গায় যে থাকতে হবে। এবং আমাদের গানের মধ্যে সর্বোচ্চ আসলে তো আমরা ওই সিলেটের ভদ্রলোক পর্যন্ত আসতে পারি, তারপরে তো আর ফোকের কাছে যাইতে পারি না। ফোকের কাছাকাছি যাইতে হলে হেমাঙ্গ বিশ্বাস, এরপরে গেলেই আসলে তো লালন চলে আসে, জালাল চলে আসে,
অন্যরা যারা চলে আসে, এই গান তো ধরেন ঠিক আমাদের গাওয়ার অধিকার নেই। আমি মধ্যরাতে লুকায় গান করতাম। এটা বলছি এই জন্যে যে এইটা একটা আবহ ছিল, ওই সময় একটা চিন্তা ছিল, ওই চিন্তাবাদের মধ্যে প্রচুর মানুষ ছিল। এখন এই চিন্তাও ধরেন একটা সময় রাজনীতিকে সহায়তা করছে, মানে রাজনীতিতে প্রচুর লোক আসছে তখন, এবং সেই যে চিন্তা, সেই যে আশা, অ্যাপারেন্টলি এখন অনেকে যেটা ধরেন আক্ষেপ করে যে একটা সময় ছিল যখন আসলে বিপ্লবীরা আসতো, বিপ্লবী রাজনীতির পথে অনেকে আসছে, এইটাকে আসলে রিভিউ করার প্রয়োজন আছে বলে আমার মনে হয়। যে বিপ্লবী হওয়াটাও যদি মুখস্থপনা দিয়ে হয়, মুখস্থ বিপ্লবী সাজার যে আসলে ব্যাপারটা, এটা আকর্ষণ নিশ্চয়ই ছিল। আকর্ষণ না থাকলে তো আমাকে তো আর কেউ বাধ্য করেনি, আমি নিজেই তো এই পথটা খুঁজে নিয়েছিলাম। তো ওই যে ধরেন, আমি জানি না, প্রশ্ন করতে চাই মূর্খতার কোনো আকর্ষণ আছে কিনা, এইটা আসলে এখানে দুজন বড় বা আজম সহ এরা তো অনেক কিছু কাজ করে, এটা আমার একটা খুব বোঝার চেষ্টা আছে। আমার যেমন আরেকটা চেষ্টা আছে, আমি মাঝখানে রাজনীতি ছেড়ে দিয়ে একদম উকিল হইতে চেয়েছিলাম, একদম পারিবারিক জীবনযাপন করবো, বউ বাচ্চা নিয়ে থাকবো, বাজার করবো, খাবো, বাইরে কিচ্ছু করবো। 12 বছর একদম এটা আমি 12 বছর ট্রাই করেছি। তো ট্রাই করার পরে যখন আসলে ধরেন স্বস্তি আসে না, ভাল লাগে না, আবার তো পথ খুঁজে খুঁজে আবার ওই রাজনীতিতে ফিরে। আমি এটা বলছি যে 18 সালের দিকে এইখানকার জেনারেশন গুলির সাথে আমার যোগাযোগটা বাড়ে। কোটা সংস্কার আন্দোলন, তার আগে ভেট আন্দোলন, নো ভেট আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, এই সময়কালের আসলে যারা তরুণ, যারা আসলে রাজপথে নামতেছে, আন্দোলন করতেছে, তাদেরকে আমার একটা খুব বোঝার চেষ্টা করা এবং তাদের পাশে থাকা। আমি তখন প্রায় তো তাদের মুরব্বী বয়সে আইনজীবীদের একটা ধরেন একটু সহজ কাভারেজ পাওয়া যায়, একজনের পক্ষে দাঁড়াইলে আপনাকে তাৎক্ষণিকভাবে কেউ তুলে নিয়ে যাচ্ছে এরকম সম্ভাবনাটা, আশঙ্কাটা তো কোনো কম। তো সেরকম একটা সুবিধাজনক জায়গায় থেকে ধরেন আমি ওদের পক্ষে দাঁড়াবো, ওদের সাথে সংযোগ গড়ে তোলা, ওদেরকে আসলে চেষ্টা করা। এবং আমার তো বোধ হচ্ছিল এরকম যে ধরেন একটা তরুণ মানে হচ্ছে, আমরা যেরকম পড়ছি আর কি, যে আমরা যেরকম ভাবতাম, তরুণ মানে হচ্ছে তো প্রায় নিষ্পাপ, নিষ্কলুষ একটা বিপ্লবী আকাঙ্ক্ষা। আমরা তো প্রত্যেকে তার নিজের অভিজ্ঞতা দিয়ে আসলে বিবেচনা করার চেষ্টা করি। আমি 18 সালের পরে অসম্ভব রকমের ধাক্কা খাই। আমার খুব অল্প চাওয়া ছিল এদের কাছে, অনেকের কাছে, তাদেরকে আলাদা করে আমি কনভিন্স করার চেষ্টা করছি যে দেখো, যদি রাজনীতি করতে পারো করবা, যদি না করতে পারো ফেল করো, কিন্তু আসলে কখনোই এমন কিছু করো না যাতে আসলে মানুষ তোমাদের উপরে হতাশ হয়, এবং মানুষ আরেকবার যদি হতাশ হয় অনেকদিন মানুষকে আর জাগানো যাবে না, এই আশঙ্কাটা আমার আছে। কিন্তু আমি অনেক পরে বুঝছি যে এটা ওয়েব লেন্থের কোনোভাবে ওদের, আমি যেটা বলছি ওটা কোনো মেসেজ হয়েছে, এর এটাকে মেসেজ আকারে পড়তে পারে এরকম আমার মনে হয়। ভাই মেসেজটা মনে করছি যে একটা বুড়া লোক কিছু কথাবার্তা বলে, আমরাও মনে করতাম আমাদের আগের জেনারেশনকে, একটা বয়স্ক লোকরা কত কথাই বলে, উনিও বলছে, এর বেশি কোনো কিছু আসলে আমি টের পাই। এইটা আসলে এই যে আমার অনেক দিনের গ্যাপ, জামিরা হচ্ছে মধ্যখানে আছে, এই তো একদম অ্যাক্টিভ সবভাবে। এই যে পরিবর্তনটা ঘটলো চেতনার ক্ষেত্রে, যে ধরে আমার এখন যেটা মনে হয়, এই আরেকটা ধাক্কা খাওয়ার পরে আমার এখন মনে হয় যে আমরা যে ভাষায় এদেরকে যে সব কথা বলতে চাইছি, এবং এইসব কথাকে আমরা যত মহৎ কিংবা আসলে যত শিক্ষণীয় কিংবা যত গুরুত্বপূর্ণ ভাবছি, এদের কাছে এটা একটা মানে এই জেনারেশনের কাছে এটা কিরকম একটা হাস্যকর ব্যাপারে পরিণত হয়েছে আমার কাছে মনে হয়। আমাদের আড়ালে আবদালে আমাদের নিয়ে এরা হাসাহাসি করে বলে আমার ধারণা। তো কিন্তু এরাই তো আসলে এই সময়ের চরিত্রটাকে নির্ধারণ করে। এরা তো একদিকে হাসিনাকে ফেলে দিচ্ছে, একদিকে ধরেন দুনিয়ার ইতিহাসে যে ঘটনা ঘটে এরকম ধরেন, আমরা ধরেন পুলিশের বিরুদ্ধে দাঁড়াইছি, আমরা ধরেন এই বাংলা লোহা লক্ষণ নিয়ে আসলে এভাবে ছোটাছুটি করছে একটা সময়। আমরা কখনো এটা ভাবি না যে বুক পেতে দেওয়া যায় বন্দুকের সামনে। তো বন্দুকের সামনে বুক পেতে দিচ্ছে, তবে এটা একজন না, একজন বুক পেতে দেওয়ার পরে তার বুকের কোনো অভাব হয় না। গুলির অভাব হয়েছে কিন্তু বুকের তো কোনো অভাব হয়নি।
এই যে জেনারেশন একদিক থেকে ধরে বুক পেতে দেয় এবং বুক পেতেই দেয়, যা কিছু অসম্ভব মনে হয় 15 বছর 20 বছর ধরে চেষ্টা করে যেগুলি কিছুই নড়ানো যায় না, এগুলিকে 35 দিন 36 দিনে সবকিছু উলট পালট করে ফেলে। এবং তারপরে যে আর এটাকে কোথায় নেবে, কিভাবে নেবে, যেটা আসলে রাহি যেটা বলার চেষ্টা করতেছিল যে এইটার আসলে কোনো ধরনের প্রস্তুতি একদম ছিল না। আমি এই জায়গাতে একটা মৃদু মানে প্রতিভা মানে কি মৃদু আপত্তি করি আর কি। আমার কাছে মনে হয় যে আমি যেভাবে বলছিলাম যে আমি এটা প্রশ্নটা করে আমার কথাটা শেষ করি, যে এই জিনিসগুলি কিভাবে ঘটে, যে একদিকে একদম ধরেন আত্মত্যাগের সর্বোচ্চ দৃষ্টান্ত, আরেকদিকে একেবারে ধরেন চোখের সামনে, মানে আপনার তখনও মৃত্যুর মিছিল থামে নাই। কয়েকদিন আগে একজন মানুষ, আপনার সহকর্মী, আপনার সহপাঠী, আপনার বন্ধু, সে মৃত্যুর লাইনেই আছে এখনো পর্যন্ত, কিংবা আপনার বন্ধুরা এখনো পর্যন্ত তার হাত নাই, চোখ নাই, সে আপনার সাথে চলে, আপনার সাথে বসে, খায়, ঘুমায়, আপনার সামনে আছে এরা। এবং এদেরকে সামনে গিয়ে আসলে আপনি এমন সব কর্মকাণ্ড করতেছেন যেটা 71-এর পরে 72-73-এর সাথে আমার কাছে অনেক সময় মনে হয় যে এতটা দ্রুত না। 72-কে আমি যখন মনে করি, 73-কে যখন আমি মনে করি, এত দ্রুত পতন আসলে আমার মনে হয়। এই যে একই সাথে ঘটে এইটাকে আসলে ঠেকানোর আসলে কোনো কায়দা, কোনো চিন্তার ব্যায়াম করে আসলে, যেটা বলছেন আয়াস চিন্তা না, অনায়াসের চিন্তা, তা আসলে কোনো কিছুতেই আসলে রুখা যায় কিনা আমি এটা জানি না। আমার এখন খুব কনফিউজ লাগে এই বয়সে এসে। আমি এই প্রশ্নটা করতে চাই, আরেকটা জিনিস বলেই আমি কথাটা শেষ করতে চাই, যেটা একটু আপত্তি করছিলাম। আমার কাছে মনে হয়েছে গত 15 বছরের মধ্যে না অনেকগুলো কাজ হয়েছিল। এই আজমরা এর সামনে এই কথা বলা তো ঠিক হচ্ছে না আর কি, তো আজমকে ব্যক্তি না ধরে আমি একটা কাজের চেষ্টা ধরে ধরেন ভাষা নিয়ে এখানে যে কাজটা হয়েছে, এই পূর্ববঙ্গের ভাষা, সাধারণ মানুষের ভাষা নিয়ে একটা কাজ, কিংবা বিউপনিবেশন শব্দটা যত কঠিনই মনে হোক, এটা যত ধরনের হোক, এইখানে যে কলোনিয়াল চিন্তার বাইরে আসলে, মানে আমরা যে কথাগুলো এখন বলি যে কলোনিয়াল মানে ইউরোপকে বাদ দেওয়া না, কলোনিয়াল মানে আবার ধরেন এখানকার ইউরোপের সাথে আমার যেটা তুলনা করে আমার যদ্দূর আসলে ভালো দিক, আমার যেটা আসলে গর্বের জায়গা ছিল সেটা ফেলে দেওয়া না, আমার গর্বের জায়গাটা রাখা, ও যেখানে আমার গর্বটাকে খর্ব করে সেই জায়গাটাকে আসলে কন্ডেম করতে পারার মতো স্বাভাবিকত্ব অর্জন করা জ্ঞানের জায়গায়, সেইগুলি তো আসলে এই সময়ের মধ্যে আসে। এবং আমরা ধরেন আইন মানে আইনই সবকিছু না, কিন্তু এই যে আমাদের মতো ব্রিটিশ কলোনি ছিল, ব্রিটিশ কলোনিগুলিতে কলোনি হিসাবে ব্রিটিশরা যে ধরেন ফ্রান্সের চাইতে একটা হিউম্যান ফেস নিয়ে থাকতে পারলো, কিংবা অন্যান্য যে সমস্ত উপনিবেশ যারা বানাইছিল তাদের যে আসলে নির্দয় চেহারা, তাদের যে আসলে নির্মমতা, তার তুলনায় কম নির্দয় হয়ে ব্রিটিশরা যে ধরে তার চেয়ে বেশি সময় ধরে সফলতার সাথে আসলে কলোনিটা বজায় রাখতে পারছিল। এবং সেই ক্ষেত্রে তার আইন যে অনেক বড় একটা সাপোর্ট তাকে দিছিল, সেগুলি নিয়ে ধরেন আমরা অনেক কয়েক বছর কথা বলার চেষ্টা করছি। খুব ভারী ভারী কাজ আমাদের নাই, কিন্তু এটা এরকম আমি বলতেছি যে আইনের ক্ষেত্রে, দর্শনের ক্ষেত্রে, ভাষার ক্ষেত্রে এবং পলিটিক্সে যে আসলে কেবলমাত্র না বলা না, অল্টারনেটিভটা বলতে চাওয়া, যে এইটাকে সরায় ওই জায়গাটাই হাত দিতে হবে, এই চেষ্টাটা একদম ছিল না এবার। এইটা আমার পুরোটা ঠিক মনে হয়, যত বেশি থাকা দরকার ছিল, যতটা আসলে মানুষকে এর মধ্যে আনতে পারা উচিত ছিল, আমরা যারা চেষ্টা করছি তারা হয়তো পারি নাই। কিন্তু অন্যান্য সময়ের চাইতে এবার এটা বেশি ছিল, এটা আমি বলতে চাই। বেশি থাকার পরে কম সময়ের মধ্যে কিভাবে হাতছাড়া হবে, আগের চাইতে বেশি প্রস্তুতি থাকার পরে আগের চাইতে কম সময় কিভাবে হাতছাড়া হলো, এইটা হচ্ছে আমার একটা চিন্তার জায়গা, এটা আমি বুঝতে পারি। আমি এই কথাটা বলে কথাটা শেষ করি যে আমার কাছে যেটা মনে হয়, যে কথাটা বলতে চাইছিলাম, আমাদের এখানকার দীর্ঘদিনের যদি ধরেন কলোনিয়াল চিন্তার বাইরেও রাজনীতি যদি ধরেন, তো কলোনির বিরুদ্ধে তো আমাদের রাজনীতি হচ্ছে শত শত বছর, কলোনি যেরকম শত শত বছরের, কলোনির বিরুদ্ধে রাজনীতি হতো শত শত বছর।
সেই রাজনীতিতে তো আমাদের বিজয়ের ইতিহাস আছে অনেক, প্রচুর বিজয়, প্রচুর বার, ছোট খাটো বড় অনেক বিজয়ের ইতিহাস আছে আমাদের। এই বাংলাদেশের তো ধরেন এই ভূখণ্ডে লড়াইয়ের ইতিহাসই পুরোটা। আপনি 100 বছরের ইতিহাস যদি ধরেন, 100 বছরের মধ্যে একটা দেশ 2 বার স্বাধীনতা অর্জন করছে। 100 বছরের মধ্যে এই দেশ ধরেন কি বলা যায়, 3-4টা বড় বড় অভ্যুত্থান করছে। প্রত্যেকবার সে জিতছে, আচানক কায়দায় সে জিতছে, একবারের সাথে আরেকবারের জিতার কোনো ধরনের মিল নাই। কিন্তু যেটা হচ্ছে ভয়ের ব্যাপার, যেটা আমি আমাদের বুদ্ধিজীবীদের, যেটা আমি দোষ দিতে আসিনি, দায় দিতে আসিনি, আমি বলি যে এই জায়গাটা আপনারা একটু ভাববেন কিনা যে প্রত্যেকবার কিন্তু আমাদের এই বিজয়ের ব্যাঘাত হয়েছে। আমরা একটা বিজয়, যে জন্য বিজয়, এই বিজয়ের পর যত দূর আমাদের যাওয়ার কথা তার খুব সামান্যই আমরা অর্জন করতে পারছি। পুরোটাই প্রায় 90% আমাদের ব্যাঘাত হয়েছে। এই ব্যাঘাত হওয়াটা কেন হয়, এটা নিয়ে আমাদের খুব বেশি কাজ আছে। এটা আমার চোখে পড়ে না, এটা আমি এখন খুব পড়তে চাই, এখন খুব জানতে চাই যে আমিরা যদি এই দিকে কাজ করে, মানে আমার জন্য না হোক, পরের বার আবার যখন আসলে এরকম অনেক দামে অনেক বড় বিজয় আসবে, সেই বিজয়টা যেন আসলে আমাদের বুদ্ধিবৃত্তিক সংকটের কারণে, আমাদের প্রস্তুতির অভাবের কারণে এটা যেন ব্যাহত না হয়। এইটুকু যদি আমরা মনে রাখি, তাহলে 14 তারিখটার একটা অর্থ থাকবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। জনাব হাসনাত কাইয়ুম, তার কাছ থেকে আমরা মূল্যবান আলোচনা শুনলাম। এর মধ্য দিয়ে আমাদের আলোচনার অংশ শেষ হলো। আমরা আজকের এই সেমিনারের সভা প্রদানের মূল্যবান বক্তব্য শুনব। আজকের সভা প্রদান বাংলা একাডেমির শ্রোতাবাদের মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ রাজু মহোদয়কে সক্রিয় জানাচ্ছি। শ্রদ্ধাভাজন প্রাবন্ধিক আলোচকবৃন্দ এবং এই সভাস্থলে উপস্থিত নিষ্ক্রিয় এবং সক্রিয় বুদ্ধিজীবীগণ, আপনাদের সবাইকে বুদ্ধিজীবী দিবসের শুভেচ্ছা জানাই। নিষ্ক্রিয় কথাটা বলে আমি আসলে আমাদের প্রাবন্ধিকের বক্তব্যের সঙ্গে একটু ভিন্ন মত পোষণ করার স্কোপ তৈরি করে রাখলাম। তিনি বলেছেন সবাই বুদ্ধিজীবী, আমি পজিশনে বলতে সবাই বুদ্ধিজীবী না, কিন্তু ফলে আমি এটাকে নিষ্ক্রিয় শব্দটি দিয়ে এখানে একটা নিউট্রালাইজ করলাম শুরু থেকে। ফলে আমরা বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা করছি এবং বরাবরের মতো আমরা যা করে থাকি সেটা হচ্ছে আমরা সেটাকে সেমিনার ফরম্যাটে উপস্থাপন করার চেষ্টা করি, যেন সেটার একটা গোছানো পদ্ধতি মাফিক এবং যৌক্তিক একটা আলোচনা ধারা তৈরি করা যতটা সম্ভব, আমাদের পক্ষে যতটা সম্ভব ততটা তৈরি করা যায়, আমরা সেভাবে এগিয়েছি। বুদ্ধিজীবী সমাজ যারা বলা হয়েছে ঠিকই, 25শে মার্চ থেকে শুরু হয়ে 14ই ডিসেম্বর এবং তারপরেও কেউ কেউ তো আছেন, তার মধ্যে সবচেয়ে বিখ্যাত তো জহির রায়, যারা পরেও মারা গেছেন, শহীদ হয়েছেন, তাদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করে থাকি জাতিগতভাবে, সাধারণভাবে করে থাকি এবং না করার কোনো কারণ নাই। কিন্তু আমাদের অন্য সবগুলো ব্যাপারের মতো এই ব্যাপারও যখন রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে পড়ে, রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে পড়ে, যেহেতু বাংলাদেশ গরিব দেশ এবং এখানে অল্প সম্পদের মধ্যে অন্যায্য কর্তৃত্ব অর্জনের প্রধান উপায় এখন পর্যন্ত রাজনীতির মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখল, ফলে এই ঘটনা ঘটে থাকে। যখন এটা রাজনৈতিক দলাদলির দিকে যায়, তখনই নানান ধরনের প্রশ্ন, দ্বিধা ইত্যাদি দেখা যায়। যেমন কোনো যে কে মেরেছে, কারা মেরেছে, কেন, তারা কেমন ছিলেন, এসব প্রশ্ন কেউ কেউ উত্থাপন করে। কিন্তু আমি মনে করি যে এসব প্রশ্ন উত্থাপন করা খুবই জরুরি, কিন্তু একই সঙ্গে আমাদের যেন সবসময় মনে থাকে যে তারা জীবন দিয়েছেন এবং তাদের জীবন গিয়েছে। তারা জীবন দিয়েছেন মানে তো তারা তো বলেন না যে আমার জীবন নেই, তাদের জীবন নেওয়া হয়েছে, তার কারণ তাদের ওই জীবন নাম ধরে ধরে জীবন নেওয়ার মতো পটেনশিয়াল, ইম্পর্টেন্স তাদের ছিল। ওই কথাটা বাদ রেখে আমরা যদি প্রশ্নগুলো তুলি, তাহলে কিন্তু একটা এরা মুনাফিকি হবে, এটা যেটাকে বলে ফাঁসিকি আলাপ। এটা আমাদের সমাজে প্রচন্ড রকম আছে, যে কে মারছে, ওরা বোধহয় এরকম হয়েছে, 14 ডিসেম্বর 16 ডিসেম্বর এত কাছে আসলে মনে আলাপ, এগুলো ইম্পর্টেন্ট আলাপ,
যদি আপনি ওই ব্যাপারটা বেস লাইনে রেখে করতে পারেন যে তাদের ইম্পর্টেন্সের কারণে, পটেনশিয়ালের কারণে নাম ধরে ধরে, বাংলাদেশে তো প্রচুর মানুষ মারা গেছে, তারা সবাই গুরুত্বপূর্ণ। আমরা বিশেষভাবে এদের কথা আলাপ করছি কারণ এদেরকে নাম ধরে চিহ্নিত করা হয়েছে, এবং আমরা অন্যরাও নাম ধরে তাকে জানতাম। ওরাও যারা মেরেছে তারাও নাম ধরে চিহ্নিত করেছে, এবং আমরাও আগে থেকে নাম জানতাম, এবং তার চারপাশে তার নাম ছড়িয়েছিল, ফলে তারা মারা গেছে। তো ফলে এই ব্যাপারটা মেনে নিয়ে আমরা পরে আলাপটা করবো, তাহলেই আমি মনে করি যে ওই প্রশ্নগুলো ভ্যালিড হবে। আরেকটা কথা আমি বলে রাখি, সেটা বলে যে কারা মেরেছে এটা তো পরিষ্কার না, ইত্যাদি ইত্যাদি। আমি বলবো যে ঠিক আছে, আপনার কথা আমি গুরুত্বের সঙ্গে নেব। আমি একটু খেয়াল করতে চাইবো, আপনি যে প্রশ্নটা তুলেছেন, আপনি এই ঘটনা নিয়ে কয় পৃষ্ঠা লিখেছেন, এই লোকদেরকে নিয়ে কি পরিমাণ কাজ করেছেন, আমি একটু তালিকা দেখতে চাই। যদি আমাকে দেখাতে পারেন যে সাবস্টেন্সিয়াল কাজ করেছেন, আমি বলবো যে আপনার প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেটা এপিস্টেমোলজিক্যাল প্রশ্ন, জ্ঞানতাত্ত্বিক প্রশ্ন। আমি বলবো যে আমাদের সমাজকে এগিয়ে দেন। কিন্তু আপনি শুধু কথাটা বললেন, আমি খুঁজে দেখলাম যে আপনার এখানে কোনো এক পা আপনি রাখেন নাই সামনের দিকে। এই প্রশ্নটা তুলে আপনি শেষ। আপনি এটা খোঁজাখুঁজি করেন নাই, ডকুমেন্টস তৈরি করেন নাই, ওই লোকদের নিয়ে কোনো দুকলম কাজ করেন নাই, কিচ্ছু করেন নাই, আপনি শুধু প্রশ্নটা তুললেন। আমি বলবো যে আপনার এটা হারামি। ফলে আমাদের সমাজে এই ব্যাপারগুলো কিন্তু আছে। আমরা বলবো যে এগুলোর ক্ষেত্রে আমাদের নিজেদের অথেন্টিক হওয়া উচিত, যে আমরা ঠিক আছে, আমি একটা প্রশ্ন তুললাম, আমরা তুলতেই পারি, অনেক দূর এগিয়ে নিতে পারে আমাদেরকে, কিন্তু আমাদের সে ব্যাপারে আলাপগুলো যেন নিজেদেরকে নিজেরা সন্তুষ্ট করতে পারি, সেই ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হবে। আজকের প্রাবন্ধিক জবানের প্রসঙ্গ তুলে আসলে ঠিক কাজটি করেছেন, কারণ বুদ্ধিজীবীদের, এবং আমরা জানি যে মানুষের অস্তিত্বই আসলে জবান, কিন্তু আমরা যখন বুদ্ধিজীবীদের সম্পর্কে আলাপ করি তখন এই জবান কথাটা একটা বিশেষ গুরুত্ব পায়, এবং সাধারণ মানুষ, মানে মানুষ, সাধারণ বলবো না, মানুষ যখন নিজেকে ভাষায় প্রকাশ করে সেই ভাষা, এবং বুদ্ধিজীবী অর্থে আজকে প্রাবন্ধিক এবং বিপুল পরিমাণ মানুষ যখন জবান কথাটা ব্যবহার করে, তখন এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। আমি পার্থক্য রাখার পক্ষপাতী। আমি মনে করি যে ওই যে সকলে কবি নয়, কেউ কেউ কবি ইত্যাদি কথা চালু আছে, সকলে দার্শনিক, সকলে কেউ কেউ দার্শনিক, এইসব কথা চালু আছে, আপনারা জানেন। এই বিষয়ে রবীন্দ্রনাথ একটু রেটরিকের আশ্রয় নিয়েছিলেন কবির সংজ্ঞা দিতে গিয়ে। বলে যে কবিত্ব প্রকাশিত হয় নাই তাকে কবিত্ব বলা, এবং যে কাঠে আগুন লাগানো হয় নাই তাকে আগুন বলা, এই দুটো একই কথা। মানে আগুন তো, মানে কাঠের মধ্যে তো আগুন লাগানোর, আগুন জ্বলার পসিবিলিটি আছেই, কিন্তু যেটা জ্বলে না এটাকে আপনি আগুন বলবেন কিভাবে? এটা রবীন্দ্রনাথের কথা, রেটরিক্যাল, বুঝতেই পারছেন যে এটা বাক বিতণ্ডার অংশ। তো ফলে আমি এই পটেনশিয়াল আছে সমস্ত মানুষের মধ্যে, এই কথাকে বেশি গুরুত্ব দিতে চাই না। তার কারণ হলো প্রকাশটা বেশি গুরুত্বপূর্ণ। প্রকাশটা কেন গুরুত্বপূর্ণ? কারণ প্রকাশের আগে আপনাকে কিন্তু চিন্তা কাঠামো প্রস্তুত করতে হয়। প্রকাশ কিন্তু তো সহজ জিনিস না। আপনি এমনিতে আপনার বায়োলজিক্যাল যে এক্সপ্রেশন সেটা প্রকাশ করেন, এটার জন্য কিন্তু আসলে খুব বেশি ভাবতে হয় না। আমরা আনকনসিয়াসলি আমাদের কথাবার্তা মোটামুটি বলতে পারি, যেটা আমরা বায়োলজির সঙ্গে যুক্ত করতে পারি। আমি কোনো বাইনারি থেকে যাচ্ছি না যে বায়োলজি থেকে আপনি ট্রান্সেন্ড করলেন ইত্যাদি, কিন্তু এমনিতে আমরা বুঝি যে বায়োলজিক্যাল যে নিডস গুলো, এটার জন্য আপনাকে যে ভাষা প্রডিউস করতে হয়, এটা কিন্তু আসলে কনসাসনেসের বা পূর্ববর্তী। আমি বলবো না বায়োলজিক্যালি আপনি প্রকাশ করতে পারেন, কিন্তু আপনি যদি ওই যে মানে যেই জবানটা অন্যের কাছে পেশ করতে হয়, এটা কিন্তু আরেকটা কথা, যে আপনি নিজের জন্য পেশ করছেন নাকি অন্যের জন্য, দশের জন্য, অন্য না দশের জন্য তৈরি করছেন, ইনক্লুডিং ইউ। অন্য কথাটা এখানে একদম মিস অ্যাপ্রোপ্রিয়েট, মানে ইনক্লুডিং ইউ আপনি দশের জন্য তৈরি করছেন, ওটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন, কারণ আপনাকে তখন স্ট্রাকচার তৈরি করতে হয়। ওই স্ট্রাকচার তৈরি ছাড়া আপনি কিন্তু আসলে জবানটা প্রকাশ করতে পারছেন না। আরো ঝামেলা আছে, যখনই আপনি প্রকাশ করলেন তখনই আপনি কিন্তু আসলে ঝুঁকির মধ্যে পড়ে গেলেন। এই ঝুঁকিটা খুবই বড়। আপনি যখনই কিন্তু এই জিনিস প্রকাশ করবেন, আপনার পক্ষ নিতে হবে, আপনাকে প্রকাশ করতে হবে, সে প্রকাশটা কি হবে? কারো বিপক্ষে যাবে, কারো পক্ষে যাবে। আপনাকে ফাইট করতে হবে, লজিক তৈরি করতে হবে, কিন্তু যে বিপক্ষ দল তারা কখনো যুক্তিতে মজেছে এরকম তো আমরা মানুষের ইতিহাসে দেখিনি। আমরা বিপক্ষের মধ্যে দেখেছি, ফলে আপনাকে ঝুঁকি নিতে হচ্ছে। কাজেই আমি এটা করতে রাজি না। আমি আপনি স্বীকার করেন আর না করেন, আমি নিজেকে খানিকটা বুদ্ধিজীবী মনে করি। আমি কাজ টাজ করেছি, ঝুঁকি নিয়েছি, আমাকে প্রচুর লোক গালিগালাজ করেছে, নিত্য গালিগালাজ করেছে, বিনা কারণে হাজার হাজার লোক গালিগালাজ করেছে, আমাকে লম্বা চিঠি লিখতে হয়েছে ফেসবুক একাডেমির পক্ষ থেকে। এটা কি এমনি নাকি, বুঝলেন নি? মানে আমাকে এটা সহ্য করতে হয়েছে না, আমার হাইপার টেনশনে ভুগতে হয়েছে না আমাকে। মানে আমি ঝুঁকি আপনারা প্রকাশ করবেন, ঝুঁকি নিচ্ছেন, পক্ষ নিচ্ছেন, আপনাকে প্রচুর লোক গালিগালাজ করে, আমি কেন এটাকে বলবো যে এটা সব একই রকম জেলে যাবে? ঠিক আছে, মানে আমি এটাকে আলাদা করতে রাজি আছি। কিন্তু আপনি বুদ্ধিজীবী হলেন মানে এই নয় যে আপনি স্বার্থগত দিক অতিক্রম করে গেলেন, সেটা কিন্তু আরেকটা ব্যাপার। আমি জামি পরে আমি একটু বলবো যে জামি তার লেখায়
যে লেখার অনেকগুলো দারুণ মাত্রা আছে, কিন্তু আহমদ সাফার অত্যন্ত পরিচিত, বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক চর্চা সম্পর্কে অত্যন্ত পরিচিত, সম্ভবত সর্বাধিক পরিচিত লেখার বরাত দিয়েছে। আমি যে পজিশন নিয়েছে আমি সেগুলোকে একটা ক্রিটিক করবো, মানে আমি ঠিক এটা এমন না যে আমি ওটা মানছি না, ওটা মানছি, কিন্তু আমি বলবো যে এগুলো ভিন্ন ভিন্নভাবে দেখারও খুব দরকার আছে। যেমন একজন বুদ্ধিজীবী হওয়া মানেতেই নয় যে সে স্বার্থ অতিক্রম করে গেল, সে শ্রেণীগত দিক অতিক্রম করে গেল, সে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার মধ্যে তো আবার জনবিচ্ছিন্নতা একটা দারুণ সম্ভাবনা তৈরি হয়ে গেল। যখনই সেই ধরনের ক্যাপাবিলিটি অর্জন করলো, পটেনশিয়াল প্রকাশিত হলো, তখন সে জনবিচ্ছিন্ন হওয়ার একটা সম্ভাবনার মধ্যেও কিন্তু পড়ে গেল। তার স্বার্থগত দিক আছে, তার শ্রেণীগত দিক আছে। এখন আধুনিক জমানায় এবং লিবারেল জমানায় কিন্তু বুদ্ধিজীবীর এই সম্পর্কগুলো ছিল না, কারণ তখন কিন্তু লোকে মনে করতে এরকমই যে বুদ্ধিজীবী মানে লিবারেল চিন্তার একটা সেন্ট্রাল আইডিয়াটা হলো যে বুদ্ধিজীবী সে আসলে সুপিরিয়র, মানে ওর সুপিরিয়র মানে লজিকের দিক থেকে মেনেই নেওয়া গেছে কারণ লোকে মনে করতো যে তখন সিঙ্গেল মিনিংনেস ছিল, মানে লোকে মনে করতো যে একটাই সত্য আছে জীবনের জন্য, একটা বেহেতের অবস্থান আছে, বলে ওটা যে জানে, ওটা যে প্রকাশ করতে পারে সবচেয়ে সুন্দর করে, সে হলো বুদ্ধিজীবী, সেটা এমনি সুপিরিয়র। এটা কিন্তু মডার্ন এজের বুদ্ধিজীবীদের এই যে পজিশন, এই পজিশনকে আমরা হরে ধরে নিন্দা করতে পারি না, কারণ ওই সময় ফিলোসফির পজিশন। কিন্তু আস্তে আস্তে এটাকে সবচেয়ে বড়ভাবে আঘাত করেছে কার্ল মার্কস এবং মার্কসিস্টরা। ওরা যে বিপুল পরিমাণ মানুষের বাইরে থেকে গেল, তাদের যে কালেকটিভ কিংবা কালেকটিভ সেলফ কিংবা এজেন্সি, এটা বিচিত্র রকম, আপনি নানানভাবে ব্যাখ্যা করতে পারেন, কিন্তু এর মধ্যে দিয়ে আসলে কার্ল মার্কস, আমি কোথাও বলেছি এবং লিখেছি যে ইতিহাসে তো মার্কসকে আপনি পছন্দ করতে পারেন না করতে পারেন, কিন্তু গরিব মানুষ শ্রমের রূপান্তরের কারণে পুঁজির মালিক এবং ফলে যেটা প্রডিউস হচ্ছে সেটার মালিক, এটা দেখানো আপনি মালিকানা হিসেবেও পাইছে কি পায় নাই, সোভিয়েত ইউনিয়ন যেটা ঘটছে কি ঘটে নাই, উত্তর কোরিয়ার কি অবস্থা, এসব আলাপের গুরুত্ব আছে, কিন্তু এটা এখানে শেষ নয়। থিওরিটিক্যালি এই আলাপ তোলাটা ইতিহাসের মধ্যে, এন্টার ইতিহাসের মধ্যে গরিব মানুষের এজেন্সি সবচেয়ে বড় ঘোষণা। আপনাকে মানেন আবার না মানেন, পলিটিক্যালি কোন করেন বা না করেন, সেটা কিন্তু আলাপ। এইসব আলাপের মধ্য দিয়ে কিন্তু আসলে ওই যে উঁচু লেভেলের বুদ্ধিজীবী ওটার বিরুদ্ধে একটা প্রচন্ড রকম পজিশন তৈরি হয়েছে। এই জন্য দেখবেন যে প্রচুর নিউ মার্কসিস্ট লোকেরা এটা নিয়ে কথা তুলেছে। আমরা এখানে গ্রামসের নাম শুনেছি, হি ওয়াজ ওয়ান অফ দেম, যে আগের বুদ্ধিজীবীদের সংখ্যা কিন্তু আর পোষাচ্ছে না, ওটা নতুন ভাবে চেঞ্জ হয়েছে। চেঞ্জ হওয়ার কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হলো যে গত 70, 80, 90 বছর ধরে, কিংবা আসলে আরো একটু বেশি, 100 বছর ধরে মানুষ প্রায় নিশ্চিত যে ভাষা দিয়ে আপনি একাত্মক সত্য প্রকাশ করেন না। তো যদি একাত্মক সত্য যদি প্রকাশ না করেন, তাহলে আপনাকে এত কথা দেওয়ার কি আছে? 10 রকম সত্য উৎপাদন করতেছে, অনেক সময় ক্লাসে নাই, পজিশনে নাই, এরকম লোকরা কিন্তু দারুণ সত্য উৎপাদন করতেছে। এই যে ফিলোসফিক্যাল পরিবর্তন, এটা কি যদি আমরা বুদ্ধিজীবী কথাটার গত 100 বছরের প্রবলেমেটাইজেশনের সঙ্গে মিলিয়ে না দেখি, তাহলে আমরা আসলে বলবো যে কতগুলো সংজ্ঞা মাত্র, এগুলো ভিন্ন ভিন্ন সংজ্ঞা, ওটা এরকম না, ব্যাপারের উপর ধারণাটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে বুদ্ধিজীবী তার সংজ্ঞা নিয়েছে, তার বিতর্ক হবেই, গত 100 বছর ধরে সেটা হচ্ছে। এখন এই যে রূপান্তরটা ঘটলো, এই রূপান্তরটা মাথায় রেখে আমরা নিশ্চয়ই আলাপ করবো, এবং আমরা আলাপ করবো যে বুদ্ধিজীবী তার ব্যাপারটার সীমা অনেক দূর বেড়েছে, এবং প্রতিনিধিত্বের ধারণাটাও কিন্তু এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আপনি আমার হয়ে কথা বলতে পারেন কিনা। আপনারা জানেন যে পৃথিবীতে এই প্রশ্নটা খুবই বড়ভাবে এসেছে হলো 1970s এর পরে, এটা কিন্তু খুব বেশি দিন আগের কথা নয়, কিন্তু মানে একজন আরেকজনের হয়ে কথা বলছে, এটা কিন্তু বুদ্ধিজীবীতে আপনাকে কটুক পর্যন্ত অ্যালাউ করবেন, নিঃশর্ততা দিবেন, এটা একটা বিরাট ব্যাপার। মানুষ এই ব্যাপারে প্রবলভাবে সচেতন হয়েছে মাত্র 1970s এর পরে। রিপ্রেজেন্টেশনের যে থিওরিগুলো পরবর্তীকালে ডেভেলপ করেছে, এগুলো কিন্তু বুদ্ধিজীবী ব্যাপারটাকে অত্যন্ত জটিল করেছে। এগুলো যদি আপনি কতগুলো জিনিস মাথায় রাখেন, তাহলে আপনার পক্ষে অ্যানালাইসিসটা আপনার কিন্তু ইজি হবে, যে অমুক বুদ্ধিজীবী না, এরকম ধরেন কট্টর একটা সিদ্ধান্ত আপনার পৌঁছাতে হবে না। আপনি অ্যানালিটিক্যাল কাজে দেখাতে পারবেন যে এই পজিশনের ক্ষেত্রে ঘটছে। এখন এই যে বুদ্ধিজীবিতার সঙ্গে জনতার উত্থানের একটা বিরাট সম্পর্ক আছে। আমি জনতার উত্থান কথাটা ব্যবহার করি নজরুল ব্যাখ্যার ক্ষেত্রে এবং আর অনেকগুলো কোনো ক্ষেত্রে, এবং আইডিয়াটা আমি ধার নিয়েছি, আপনারা অনেকেই জানেন, ওয়াল্টার বেঞ্জামিন থেকে। জনতার উত্থান 20th সেঞ্চুরিতে উনি ওই যে ফ্যাসিজম নিয়ে আজ প্রচুর কথা হয়েছে, ফ্যাসিজম ব্যাখ্যা করার জন্য তিনি এই জনতার উত্থান, রাইজ অফ পিপল, তিনি তো জার্মানে লিখেছেন, কিন্তু ইংরেজিতে রাইজ অফ পিপল এটা ব্যবহার করা হয়। আমি নজরুলকে ব্যাখ্যা করার জন্য এই থিওরি ব্যাপকভাবে ব্যবহার করেছি। এই যে জনতার উত্থানের একটা পর্ব, যেটাকে
ক্যাশ করেছে আমরা বলবো নানা মাত্রার বামপন্থীরা, এটা। এবং আপনারা বুঝতেই পারছেন, আমরাই অনুমান করতে পারবেন যে শ্রমিক শ্রেণীর ব্যাপক উত্থান ব্যতীত, নগরে সংগঠিত শ্রমিক শ্রেণীর ব্যাপক উত্থান ব্যতীত আসলে মানুষের ইতিহাসে এই ব্যাপারটাকে এত গুরুত্ব দিয়ে বিচার করার কোনো ইতিহাস আগে ছিল না। তাহলে আমি বলবো যে আমরা এখন একটা অন্যরকম একটা মুহূর্তের মধ্যে উপস্থিত আছি, যেটার অভিজ্ঞতা কিন্তু আবার 15-20 বছর আগে কারো ছিল না এই পৃথিবীতে। এখন এটা হলো সামাজিক যোগাযোগ মাধ্যম। আমরা এখন বুদ্ধিজীবিতা এবং বাস্তবতা এমন এক পরিস্থিতির মধ্যে আছে, আমি খুব কম লোককে এভাবে সতর্ক হতে দেখি যে এটা হলো আমাদের জন্য, থার্ড ওয়ার্ল্ডের গরিব দেশের একটা মানুষ হিসেবে আমাদের জন্য এমন এক অভিজ্ঞতা, যে অভিজ্ঞতা আমরা আমেরিকার সঙ্গে সঙ্গে পাইছি। আমি এই জন্য প্রায়শই এই বিষয়ে বলি, শিক্ষা সম্পর্কে, বাচ্চাদের ডিভাইস দেবেন কিনা সেই সম্পর্কে, মানুষ যে ভোটাভুটি করে স্রেফ লাইক কমেন্ট দিয়ে আপনার এন্টার এরিনা চেঞ্জ করে দিচ্ছে, মতামতের রাজনীতি, রাষ্ট্রকে সিদ্ধান্ত নেবে সেগুলো একদম চেঞ্জ করে দিচ্ছে। এই ঘটনা মাত্র 10 বছরে, আগে কোনোদিন এই ধরনের অভিজ্ঞতা ছিল না। এবং আমেরিকার জন্য সেটা 10 বছরের, আমাদের জন্য 10 বছরের। তাহলে অসুবিধাটা কোথায়? অসুবিধাটা হলো আগের যে কোনো ক্রাইসিসে আমরা বলতাম যে আগে দেখ ইউরোপ আমেরিকা কি কি লেখা হয়েছে। এটা হলো এমন এক পরিস্থিতি, এই পরিস্থিতি আপনি এটা বলতে পারছেন না, কারণ পৃথিবীর সর্বজন জন্য এটা নতুন, আপনি এটা কোথাও এটা একাডেমিক্যাল ঢুকে নেই। প্রত্যেকের জন্য এক্সপেরিমেন্টাল করছে আছে যে বাচ্চাদের ডিভাইস দিলে ক্ষতি কি আর না দিলে ক্ষতি। ঠিক আছে, প্রত্যেকের জন্য এক্সপেরিমেন্ট, আপনার জন্য এক্সপেরিমেন্ট, আমেরিকার জন্য এক্সপেরিমেন্ট, ইউরোপের জন্য এক্সপেরিমেন্ট। তার মানে হলো এই যে নতুন পরিস্থিতির মধ্যে একটা নতুন জড়তা আমরা দেখতে পাচ্ছি, এটাও কিন্তু আমাদের বুদ্ধিজীবীদেরকে সাংঘাতিক রকমের ডিফাইন করছে নতুন ভাবে। এটা কিন্তু একদম নতুন একটা ঘটনা, এটাকে আপনাকে মানে অ্যাড্রেস করতে পারতে হবে। এবং এই যে অ্যাড্রেস করতে পারার নতুনত্ব, আমি খুব বিস্তারে যাচ্ছি না, কিন্তু আমাদের প্রাবন্ধিক একদম ঠিক উল্লেখ করেছে যে স্বাধীন সেন এখানে একজন মাননীয় সভাপতি শহীদ বুদ্ধিজীবী দিবস 2025 উপলক্ষে ব্যক্ত করেছেন ফাইজলাম বুদ্ধিবৃত্তির সঙ্গে মিল আর অমিলটা কোথায় ফাইজলামের সঙ্গে, এটা আমি বুঝতে পারি না। মানে বুঝেন একটা শব্দ ব্যবহার করেছেন ফাইজলামি না, বুদ্ধিবৃত্তি দিবসে ফাইজলামি শব্দটা এই বুদ্ধিবৃত্তির সঙ্গে মিল অমিলটা। আচ্ছা, এই ব্যাখ্যা তো আমি দেব না, আমি আপনার কথা শব্দটা আপনি পছন্দ করছেন না, আপনি মত প্রকাশ করছেন এবং আপনার মতটা থাকলো, ঠিক আছে, ওকে। তাহলে এই যে নতুন পরিস্থিতির মধ্যে আপনি নতুন ভাবে বুদ্ধিজীবিতাকে ডিফাইন করতে পারছেন, করতে হচ্ছে আপনাকে আসলে, এবং একই সঙ্গে আপনি নতুন সব সমস্যার মুখোমুখি হচ্ছেন। যেমন আমি যেটা বলছিলাম যে আমাদের প্রাবন্ধিক উল্লেখ করেছেন যে স্বাধীন সেন এখানে আজকে আলোচক হিসেবে উপস্থিত হওয়ার কথা ছিল, এবং তিনি ব্যক্তিগতভাবে জানিয়েছেন যে তিনি শারীরিক অসুস্থতার জন্য আসতে পারবেন না। কিন্তু আমরা একই সঙ্গে দেখেছি তখন ফেসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু আলাপ উঠেছে। এই যে আলাপটা উঠা, স্বাধীন সেন একজন আলাদা বুদ্ধিজীবী, যিনি আলাপ করছেন তিনি একজন বুদ্ধিজীবী, কিন্তু আলাপটা উঠছে, আলাপটা কিভাবে উঠছে, তার প্রভাব কত যাচ্ছে, সেটা একজন ব্যক্তিকে কতটা প্রভাবিত করছে, এই ব্যাপারগুলোর আইডিয়া কিন্তু আমাদের আসলে 15-20 বছর আগে ছিল না। কিন্তু এখন একটা জোরালো ভাবে আছে, এবং এটা একটা নতুন ফেনোমেনা। আমি এটাকে একটা নতুন ধরনের জনতার উত্থান হিসেবে দেখতে চাই, আগ্রহী, বা জাস্ট ডিফাইন করলাম আমি আমার মতো করে, আপনারা ভেবে দেখতে পারেন। দুইটা ক্রিটিক করি, ক্রিটিক মানে CRITIQUE মানে পর্যালোচনার অর্থে দুইটা ক্রিটিক করি। একটা হলো যে আমাদের প্রাবন্ধিক সফর বরাত দিয়ে বলেছেন যে বুদ্ধিজীবীরা অপ্রস্তুত ছিলেন এবং তারা নেতৃত্ব দিতে পারেননি। প্রফেসর নাভিন তার মতো করে সেটা বিরোধিতা করেছেন। এবং একটা আমাদের তৃতীয় আলোচক কায়ুম ভাইও কিন্তু বলেছেন যে তিনি আসলে ব্যাখ্যা করতে পারছেন না যে প্রত্যেকবার আমাদের ব্যর্থতার কারণ কি। আমি মনে করি বুদ্ধিজীবীদের এই ক্ষেত্রে এইভাবে আলাপ করলে আমরা আসলে ঠিক যথার্থ আলাপের মধ্যে পৌঁছাতে পারবো না। রাদার আমরা যদি একটা প্রফেশনালিজমের সঙ্গে এটার একটা ফারাক করি, তাহলে আলাপটা একটু বেশি জমবে বলে আমার ধারণা। আমরা যদি রাষ্ট্রকে একটা বড় কাঠামো হিসেবে চিন্তা করি, এবং সেই রাষ্ট্রের কাঠামো চালানোর জন্য আমরা যদি বিভিন্ন প্রফেশনাল গ্রুপের তার যে কুশলতা, স্কিল, এটার সঙ্গে মিলিয়ে যদি এই অংশটাকে ব্যাখ্যা করি, তাহলে আমরা যে ফুল ব্যাখ্যাটা পাবো তা না, কিন্তু ব্যাখ্যাটা আমার ধারণা বাংলাদেশ রাষ্ট্রের ইতিহাসের সঙ্গে তার ব্যর্থতার ইতিহাসের সঙ্গে অনেক ভালো মিলবে। বুদ্ধিজীবিতাকে আমি প্রফেশনালিজম থেকে একটু আলাদা করতে চাই, যদিও আমি জানি গামজি করেন না এবং নিউ লেফট উইং এর লোকেরা ঠিক মানে এইভাবে করেন না, কিন্তু আমি একটু
ব্যক্তিগতভাবে আলাদা করতে চাই। এবং অরূপ রাহিও আলাপটা এই ভঙ্গিতে করেছেন যে আমরা আসলে প্রস্তুত নই। আমি নিঃসন্দেহে আমরা প্রস্তুত নই, কোনো সন্দেহ নাই, কিন্তু আমি আলাপটা এই ভঙ্গিতেই শেষ করতে চাই না। আমি যা বলি সেটা হলো যেমন যে মানুষ যেমন তার রাষ্ট্র তেমন, আমরা জানি যে হেগেলের খুব বিখ্যাত কথা, আমি বলবো যে মানুষ যেমন তার বুদ্ধিজীবী হতে হবে। আপনি এটাকে আলাদা করবেন কি? আপনি এটা তো ক্লাস থেকে আলাদা কিছু না। আমি 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 এই ভঙ্গিতে দেখতে আগ্রহী, আসলে অনেকদিন ধরে দেখছি। এবং আমি ওই প্রাবন্ধিকের সঙ্গে এবং আমাদের সফা ভাইয়ের সঙ্গে একটু দ্বিমত করে বলবো যে বিএনআর এর সঙ্গে যুক্ত থাকা সত্ত্বেও একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে পালন করা যায় এবং আমাদের বুদ্ধিজীবীরা আসলে করেছেন সেটা। আমি এই পয়েন্টটা আমি বলছি যে আমি অনেকদিন ধরে আলাপটা করছি, বহুদিন ধরে, যে বাইনারি অপোজিশনের একটা পজিশন থেকে এক অংশকে খারিজ করা আসলে ইতিহাস থেকে যায় না। কারণ সত্যি সত্যি তো আমরা বলি যে বিএনআর সবাই যুক্ত ছিলেন, এটা আপনারা সবাই জানেন। আমাদের বড় বুদ্ধিজীবীদের এমনকি যারা শহীদ হয়েছেন তারাও যুক্ত ছিলেন বিএনআর সবাই। একই সঙ্গে আমরা দেখি যে মানে মুনীর চৌধুরীর প্রধান বইগুলোই প্রকাশিত হয়েছিল বিএনআর এর টাকায়, এবং নাটক লেখা হয়েছে বিএনআর এর টাকায়। তারপরে ঘোরাঘুরি ইত্যাদি তো আছে। তারা অত্যন্ত প্রভাবশালী মানুষ ছিলেন এবং সরকার তাদের আসলে সেই পরিমাণ গ্রাহ্য করতেন। কিন্তু একই সঙ্গে তিনি তো ওই কন্ট্রিবিউটটা করেছেন, যে কন্ট্রিবিউশনটা আমাদের 71 এর বুদ্ধিভিত্তিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের অত্যন্ত বড় ভূমিকা হিসেবে 71 এর আগেও স্বীকৃত ছিল, এবং 71 এ যে নিপীড়নকারী পক্ষ তারা স্বীকৃতি দিয়েছে তাকে হত্যার মাধ্যমে, এবং তারপরেও সমস্ত অ্যানালিস্ট স্বীকৃতিটা দিয়েছেন। তারা আমি বলতে চাচ্ছি যে এই দুটো আসলে একসঙ্গে চলতে পারে এবং খুব কার্যকরভাবে চলতে পারে। কেন চলতে পারে? এখানে নৈতিকতার প্রশ্ন উঠতে পারে কিনা, নৈতিকতা কি, সে আলোচনা চলবে, অবশ্যই চলবে। কিন্তু আমি মনে করি বুদ্ধিজীবীর দিক থেকে এই দুটা পরস্পর বিরোধী অবস্থান নয়, এটা আমি হিস্ট্রি থেকে দেখতে পাচ্ছি। এখনো প্রতি মুহূর্তে আমরা কিন্তু রাষ্ট্রের সঙ্গে কে সম্পর্কিত নয়, কে কতটা সুবিধা নিয়েছে, কে কতটা নেয় নাই, তার কন্ট্রিবিউশন কতটা, আলাপটা আছে, অত্যন্ত জরুরি আলাপ। কিন্তু আমি মনে করি যে এগুলোর মধ্যে কোনো বাইনারি অপোজিশনাল সেপারেশন আসলে পসিবল নয়, ইতিহাস থেকে আমরা সেটা দেখতে পাই না। আমি আজকালকার বুদ্ধিজীবীদের ক্ষেত্রে আমি নজর রাখছি যে এখন এই 2 ঘন্টা হলো আমাদের আলাপে সেমিনার শুরু হওয়ার পর, আমি নজর রাখছি, আমি খুব বেশি দূর যাব না। আমি আজকালকার বুদ্ধিজীবীদের ক্ষেত্রে এবং বাংলাদেশের পার্সপেক্টিভে বরং 3টি আমি যেটাকে খুব গুরুত্বপূর্ণ দেখার বিষয় হিসেবে, দ্রষ্টব্য হিসেবে গুরুত্বপূর্ণ জ্ঞান করি, সেটার উল্লেখ করে আমার কথা শেষ করব। তার একটি হলো জনবিচ্ছিন্নতা। আমি যেটা দেখেছি সেটা হলো যে বুদ্ধিজীবিতার বড় সংকট হয়ে দেখা যাচ্ছে জনবিচ্ছিন্নতা। একদিকে বুদ্ধিভিত্তিক চর্চা আসলে একটা জনবিরোধী ব্যাপারই বলে, যদি আমি ইউনিভার্সিটির কথা মনে রাখি। আমাদের দেশে লোকজনের সঙ্গে সম্পর্কিত এক ধরনের ইউনিভার্সিটির ধারণা ব্যাপকভাবে চালু আছে, আমি সেটারও গুরুত্ব দিতে আগ্রহী। কিন্তু আমি জানি যে সারা পৃথিবীর ইতিহাস ভিন্ন। ইউনিভার্সিটির পড়াশোনা আসলে একদম সাধারণ মানুষ থেকে অনেক দূরবর্তী। কিভাবে ইউনিভার্সিটি সাধারণ মানুষের সাথে সম্পর্কিত হয় সেটার অভিজ্ঞতা গত 300-400 বছর ধরে মানুষের আছে। কিন্তু বুদ্ধিজীবী হিসাবে আপনি যদি জনবিচ্ছিন্ন হন, যে ঝুঁকি প্রবল, আমাদের এখানে প্রবলতম অরূপ রায় আলাপ করেছেন যে কলোনাইজড একটা সিলসিলার ভিতর দিয়ে আমরা এসেছি, ফলে এটা একটা প্রবলতম সম্ভাবনা আছে আপনার জনবিচ্ছিন্ন হওয়ার। একই সঙ্গে শ্রেণী প্রশ্ন তো আছেই। সাধারণত বুদ্ধিজীবী হিসেবে অ্যাক্ট করে এবং জবান উৎপাদন করতে পারে এমন মানুষজন তো সাধারণত এলিভেটেড ক্লাসে হয়। ফলে এই জনবিচ্ছিন্নতার ব্যাপারে তীব্র নজর রাখা আমাদের বুদ্ধিজীবী যার চর্চার একটা গুরুত্বপূর্ণ দিক বলে আমি মনে করি। সেটা কিভাবে আপনি সমাধান করবেন আমি সেটা জানি, কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা চ্যালেঞ্জ। সেকেন্ড দিক হলো, আমি আসলে আনলাইক অরূপ রাহি এটা বলতে চাই না যে আমাদের এখানে এই জিনিস দরকার ছিল কিন্তু হয়নি। আমি বরং এটা আমার এই প্রযুক্তিটা অল্প দিন হলো, 2-3-4 বছর ধরে হয়েছে, আমার ভঙ্গি পাল্টেছে। আমি বরং আমাদের ইতিহাসে শনাক্ত করা যায় এমন ব্যাপারগুলো পর্যালোচনা করতে আগ্রহী, এই মর্মে যে এর কোনো আইডিয়াল রূপ অন্য কোথাও নাই। এটাই রূপ, আমি এটাই পড়ি। মানে আইডিয়াল রূপের সাপেক্ষে এটা পড়া, আমি এটাকে এক ধরনের আরোপণমূলক, আমি বলবো না যেটা কলোনাইজেশন, কারণ আমাদের পার্টিকুলার এবং ইউনিভার্সাল এই 2 ব্যাপারের প্রতি অবশ্যই নজর রাখতে হবে। সারা পৃথিবীতে আমরা বিচ্ছিন্ন কিছু নয়, মানুষের অভিজ্ঞতা বিচ্ছিন্ন কিছু নয়। এবং আপনারা খেয়াল করেছেন যে অরূপ রাহি কিন্তু পার্টিকুলারের প্রতি বিশেষভাবে মনোযোগী হওয়া যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ক্ষেত্রে এটা উল্লেখ করেছেন, এবং এটা কলোনিয়াল স্টাডিজের সঙ্গে সাংঘাতিকভাবে যুক্ত, উপনিবেশের সঙ্গে সাংঘাতিকভাবে যুক্ত। আমি আমাদের এন্টার বুদ্ধিজীবীদের পাঠ করার ক্ষেত্রেও এই
পদ্ধতি আজকাল অবলম্বন করছি গত 2-4 বছর ধরে, আপনাদেরকে আমি খানিকটা ফুসলাতে চাই যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা যে কাজ করার একটা পদ্ধতি দ্বারা আমি বলবো যে এইভাবে কাজ করাটা গুরুত্বপূর্ণ, যে টু রিকগনাইজ আওয়ার সেলফ, এটা খুব কঠিন, কারণ আমরা খুবই কলোনাইজ এবং আমরা অন্যের চোখ দিয়ে নিজেদের দেখি। এবং আমি হুমায়ুন আহমেদ নিয়ে লেখার সময় অসংখ্যবার এই বইতে লিখেছি যে সাদা চোখে নিজের দিকে তাকানো অত্যন্ত জটিল কাজ, এটা সবাই পারে না, হুমায়ুন পেরেছেন, আমার দাবি মনে হয় আমি অনেক বড় কাজ মনে করি লাগে। ফলে ওটাই বললাম আমি যে আমি এইভাবে বুদ্ধিভিত্তিক চর্চাকে করতে আগ্রহী। অ্যান্ড থার্ড থিং, যেটা আমি আগে ইঙ্গিত করেছি, সোশ্যাল মিডিয়া একটা নতুন পার্সপেক্টিভ এবং নতুন ঝুঁকি, এই তিনটা পয়েন্টের দিকে আপাতত এখনকার বুদ্ধিজীবীদের সম্পর্কে যে আলাপটা আমাদের প্রাবন্ধিক এবং অন্য আলোচকরা করেছেন তার সাপেক্ষে আমি আমার দিক থেকে এই তিনটা পয়েন্টে জোরারোপ করে আমার কথা শেষ করছি। আমরা জবান নিয়ে আলাপ করেছি, জান নিয়ে আলাপ করেছি এবং দায় নিয়ে আলাপ করেছি। আপনারা জানেন যে এই শব্দগুলো গত 1 বছর 100 বছরে খুবই নানানভাবে ব্যবহৃত হয়েছে এবং তার আগে বিভিন্নভাবে উৎপাদিত হয়েছে। আমি মনে করি তিনটা শব্দ, আমার কোনো বাস বিচার নেই, আমি খুবই সংস্কৃত শব্দ ব্যবহার করি এবং খুবই যেটাকে ওই যে আমাদের একজন দর্শক বললেন, আমি খুবই হিতরচিত শব্দ ব্যবহার করি। কিন্তু জবান, জান এবং দায়, আমি যে আলাপ করলাম তার জন্য এই তিনটা শব্দ দুর্দান্ত। আমি এই তিনটা শব্দ দিয়ে বুদ্ধিজীবীকে চিহ্নিত করতে পারি এবং এই শব্দগুলো যাদের জন্য খাটে, আমাদের মুক্তিযুদ্ধের আশপাশটায় যারা বুদ্ধিজীবী দিবস যাদের নিয়ে আমরা পালন করি তাদের, এবং দুনিয়ার সর্বত্র যাদের ক্ষেত্রে এই শব্দগুলো খাটে, সেই বুদ্ধিজীবীদেরকে সালাম জানিয়ে আপনাদের সবাইকে শুভেচ্ছা শুভকামনা জানিয়ে সভাপতি মহোদয়ের এই গুরুত্বপূর্ণ আলোচনার মধ্য দিয়ে মঞ্চে যারা আজকে আলোচিত করেছেন তাদের প্রতি আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে সুধীমণ্ডলী এতক্ষণ আপনারা আমাদের সাথে ছিলেন, আপনাদের প্রতি এবং অনলাইনে যারা আছেন আপনাদের সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি আমরা আবারও আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করে আজকের শেষ করছি। সবাই ভালো থাকবেন।